আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, বিজনেস টাইটান কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা আইসিটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে অ্যানালাইসিস করব। সো আমাদের বিজনেস টাইটানের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের উপর ক্লাস হয়ে আসছে নিয়মিত, তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাস। সো আজকে আমরা আইসিটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব। এখন তোমার কোশ্চেন হইতে পারে আমরা আসলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কেন অ্যানালাইসিস করব। সো তোমরা সবসময় মনে রাখবে একটা কথা, যে যত ভালোভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে পারবে তার সফল হওয়ার সে ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। কারণ তুমি যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবে তখন তুমি যখন কোনো একটা টপিক পড়তে যাবে তখন দেখবে যেই টপিকটা ধরবে সেই টপিকটা বুঝতে পারবে যে এটা আমার জন্য ইম্পর্টেন্ট কিনা, বা এখান থেকে আমাদের কী কী জিনিসগুলো পড়তে হবে। সো আমরা যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেই, সাপোজ তুমি আর তোমার এক বন্ধু দুইজন মিলে বাইক চালানো শিখতে চাচ্ছ। এখন তোমার বন্ধু যে আগে বাইক চালানো শিখছে তার কাছ থেকে জেনে নিয়েছে কোনটা আমাদের বাইকের ক্লাস, কোনটা ব্রেক, আর তুমি কারো কাছ থেকে কিছু না জেনেই কি বাইক চালানো শুরু করতে যাচ্ছ। এখন তোমার অবস্থাটা কী হবে তাহলে দেখো, তাহলে তোমার কিন্তু প্রথম অবস্থায় কিন্তু কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে, আর তোমার বন্ধু কিন্তু বাইক চালানো শিখে যাবে। সো এটার জন্যই আসলে তোমাদের যারা বড় ভাইয়ারা যারা অলরেডি এই পরীক্ষাগুলো ফেস করে আসছে তাদের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা কি পরীক্ষা আরও ভালো রেজাল্ট করতে পারবে এবং বুঝতে পারবে যে তোমাদের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট। সো আশা করি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা তোমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। সো আমাদের আজকের ক্লাসটা আমরা কয়েকটা ভাগে ভাগ করব। প্রথমে আমরা প্রত্যেকটা অধ্যায়ের বিগত 5 বছরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখব, সেগুলো থেকে কয়টা সৃজনশীল আসছে, কয়টা এমসিকিউ আসছে সেগুলো দেখার চেষ্টা করব। দেন আমরা প্রত্যেকটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিক সমূহ আছে ওগুলো দেখব, এবং ওগুলো থেকে কোন কোন জিনিসগুলো আমাদের পড়তে হবে, কোনটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এবং কোনটা আমাদের সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা টপিক যখন বলবো তখন বলে দেবো এটা আমাদের জন্য এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এটা আমাদের সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আফটার দ্যাট আমরা বিগত সালে কিছু এমসিকিউ এবং সৃজনশীল দেখার চেষ্টা করব কীরকম হয়ে থাকে আমাদের মূলত কোশ্চেনগুলো। সো তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের কোন কোন টপিকগুলো সমস্যা এবং তোমরা কি কোনো কোশ্চেন আছে কিনা, এবং সাথে সাথে তোমার বন্ধুদের সাথে এই লাইভটি শেয়ার করে দিতে পারো, তাহলে আমরা একসাথে কোশ্চেন অ্যানালাইসিসগুলো করতে পারবো। সো আর দেরি না করে আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাই। আমাদের প্রথম আমরা মান বন্টন একটু দেখে নিই। আমাদের আইসিটি পরীক্ষায় টোটাল 100 মার্কের কোশ্চেন, আমাদের 100 মার্কের পরীক্ষা দিতে হবে। তার ভিতরে বহু নির্বাচনী 25 মার্ক, তারপর সৃজনশীল থেকে 50 মার্ক আসবে, আর ব্যবহারিক থেকে 25 নম্বর। সো আমাদের জন্য আইসিটিতে প্লাস পাস সবচেয়ে সহজ, কারণ আমরা আগে থেকে কিন্তু 25 নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছি, কারণ আমাদের 100-র ভিতরে 25 নাম্বার আমরা আগে চলে আসছে। তারপর আমাদের কত পাইতে হয়, আমাদের এ প্লাস পাইতে হলে তাহলে 55 বাকি থাকে। সো এই 55 এখান থেকে 75-এর ভিতর 55 পাই। আইসিটিতে একদম সহজ, আমরা সেটা দেখব। আইসিটিতে একদম যদি নির্দিষ্ট কিছু টপিক যদি আমরা পড়ি তাহলে কিন্তু অ্যান্সারগুলো করা যাবে। সো এখান থেকে আমাদের যে বহু নির্বাচনীতে যে 25 নম্বর, এখান থেকে মূলত আমাদের আইসিটিতে 6টা অধ্যায় আছে, কিন্তু তোমাদের সিলেবাসে 5টা অধ্যায়, প্রথম 5টা অধ্যায় থেকে কোশ্চেন করবে। 6ষ্ঠ নম্বর অধ্যায়টি আমাদের পড়ার প্রয়োজন হবে না। সো এই 5টা অধ্যায় থেকে গড়ে 5টা করে কোশ্চেন থাকে আমাদের। 5টা করে থাকলে 5 × 5 = 25। হয়তো বা কোনো অধ্যায় থেকে 4টা থাকতে পারে, কোনো অধ্যায় থেকে আবার 6টাও থাকতে পারে, বাট ইন অ্যাভারেজ আমাদের 5টা করে কোশ্চেন থাকবে। সো এখান থেকে বহু নির্বাচনীতে আমরা বুঝতে পারলাম কীভাবে 25 নম্বর আসবে। দেন আমাদের সৃজনশীলে যেই 50 নম্বর, সেটা আমরা একটু দেখি। 50 নম্বরে আমাদের 8টা কোশ্চেন থাকে টোটাল সৃজনশীল। সো 8টা থেকে আমাদের 5টার অ্যান্সার করতে হয়। এখন 8টা কোশ্চেন কোথা থেকে আসবে, কোন কোন অধ্যায় থেকে আসবে? আমাদের প্রথম অধ্যায় থেকে আমাদের একটা কোশ্চেন আসবে। আমরা যদি সামনে দেখবো আমরা বিগত সালের কোশ্চেনগুলো কীভাবে আসছে, ইন অ্যাভারেজ আমাদের একটা করে কোশ্চেন থাকে। তারপর দ্বিতীয় অধ্যায় যদি দেখি আমরা, দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের 2টা কোশ্চেন থাকবে, মিনিমাম 2টা কোশ্চেন থাকে। দেন তৃতীয় অধ্যায় থেকে আমাদের 2টা কোশ্চেন থাকে। চতুর্থ অধ্যায় স্বাভাবিকভাবে আমাদের একটা কোশ্চেন থাকে, আর পঞ্চম অধ্যায় থেকে আমাদের 2টা কোশ্চেন থাকে। তো টোটাল আমাদের কয়টা? 1টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এ 8টা কোশ্চেন থাকে, মানে স্বাভাবিক অবস্থায় আর কি। হয়তো মাঝে মাঝে প্রথম অধ্যায় থেকে না দিয়ে চতুর্থ অধ্যায় থেকে 2টা কোশ্চেন থাকতে পারে, কিন্তু ইন অ্যাভারেজ আমাদের এভাবে 8টা থাকে। আমরা সামনে সেটা দেখবো। সো এই আমাদের মান বন্টন। এখন আমরা যদি প্রথম অধ্যায়টা একটু দেখি,
প্রথম অধ্যায়ে যদি দেখি আমরা দেখি সিকিউ 2024 সাল, এখানে হচ্ছে টোটাল 5 বছর হচ্ছে আমাদের কোশ্চেন অ্যানালাইসিস করা আছে। সো এখানে 2021 সাল, 22 সাল আর হচ্ছে 20 সালের হচ্ছে অ্যানালাইসিসটা নাই, কারণ হচ্ছে 20 সালে পরীক্ষাই হয় নাই, আর হচ্ছে 21 সাল আর 22 সালে হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টে ছিল না। সো আমরা যদি 2024 সালটা দেখি, আমাদের দেখি যে সবগুলা বোর্ডে কিন্তু আমাদেরকে একটা করে কিন্তু আমাদের কি আসছে, একটা করে আমাদের সিকিউ আসছে। আর যদি এমসিকিউ দেখি, কোন কোন হচ্ছে বোর্ডে 4টা দিছে, কোন কোন বোর্ডে হচ্ছে 5টা করে আমাদের সৃজনশীল এমসিকিউ দিয়েছে। তারপরে যদি আমরা 2023 সালে যাই, এখান থেকে সিকিউ কিন্তু প্রথমে থেকে ঢাকা বোর্ডে কিন্তু 2টা সিকিউ চলে আসছে, কিন্তু যেটা বললাম মানে মাঝে মাঝে এরকম হইতে পারে, এখান থেকে হচ্ছে 2টা দিতে পারে, পরে ওদের থেকে হয়তো একটা দিতে পারে, বাট এটা খুবই কম। বেশিরভাগ সময় আছে আমাদের একটাই থাকে আমাদের, ঠিক আছে, প্রথমে থেকে একটা থাকে। আর এমসিগুলো দেখি, ঠিক আছে, এখানে 4টা আসছে বা এখানে একটু কম দিছে, বাট হচ্ছে কি বাকি বোর্ডগুলো কিন্তু 5টা করে দিছে। আবার আমরা যদি দেখি একটু যশোর বোর্ডে এখানে 7টা দিয়েছে। সো এগুলো হচ্ছে কম বেশি হইতে পারে, বাট ইন এভারেজ আমাদের 5টাই থাকবে। সো এই ছিল হচ্ছে আমাদের প্রথম অধ্যায় থেকে হচ্ছে আমাদের অ্যানালাইসিস। দেন হচ্ছে আমরা যদি দেখি প্রথম অধ্যায় থেকে আমাদের কোন কোন টপিকসগুলো পড়তে হবে, ঠিক আছে। আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে বিশ্বগ্রাম, তারপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, দেন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা শাখা আছে রোবোটিক্স, তারপর হচ্ছে ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সর্বশেষ ন্যানো টেকনোলজি। এখানে আমাদের আরেকটা হচ্ছে টপিক আছে, সেটা হচ্ছে আমাদের অনলাইনে সংগঠিত কিছু অপরাধ বা আছে সাইবার ক্রাইম। এই টপিকটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে খুব একটা সৃজনশীল আসে না, বাট হচ্ছে আমাদের এমসিকিউ আসে থাকে এখান থেকে, সাইবার ক্রাইম। সে হচ্ছে আমাদের টপিক। এখন আমাদের এখান থেকে কোন জায়গা থেকে আমাদের এমসিকিউ আসে, কোন কোন জায়গা থেকে আমাদের সৃজনশীল আসে, সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করি। একটা কথা মনে রাখতে হবে, আমাদের এই যে প্রথম অধ্যায় আছে, প্রথম অধ্যায়ে আমরা প্রত্যেকটা টপিক থেকে আমাদের প্রত্যেকটা টপিকের আমাদের সংজ্ঞা প্লাস জনক, এই 2টা জিনিস আমাদের অবশ্যই জানতে হবে। কি কি আমাদের জানতে হবে? প্রত্যেকটা টপিকের সংজ্ঞা, আর পাশাপাশি হচ্ছে আমাদের প্রত্যেকটা টপিকের জনক। আমি প্রত্যেকটা টপিকের জনক হচ্ছে আমাদের নেক্সট স্লাইড হচ্ছে আমরা দেখবো। প্রত্যেকটা হচ্ছে যে বিশ্বগ্রামের জনকে, ভার্চুয়াল রিয়েলিটি জনকে আমরা দেখবো আমরা। আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে বিশ্বগ্রাম। কারণ বিশ্বগ্রাম আসলে কি, এখান থেকে ক নাম্বারে কোশ্চেন আসতে পারে যে বিশ্বগ্রাম কাকে বলে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কি হবে? যে বিশ্বগ্রামের সংজ্ঞাটা আমাদের কি করতে হবে, জানতে হবে। বিশ্বগ্রাম মানে হচ্ছে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা। যদি পরীক্ষায় কোশ্চেন আসে বিশ্বগ্রাম কাকে বলে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থাকে আমাদের বিশ্বগ্রাম বলে। এখান থেকে খুব একটা সৃজনশীল আসে না, এখান থেকে এমসিকিউ আসবে, অনেক প্রচুর পরিমাণে এমসিকিউ আসে বিশ্বগ্রাম থেকে। তো আমাদের এখান থেকে যেগুলো জানতে হবে, বিশ্বগ্রাম হচ্ছে উপাদানগুলো, বিশ্বগ্রামের কি কি উপাদান আছে। তোমরা কি কেউ বলতে পারো বিশ্বগ্রামের কতটি উপাদান? দেখি কেউ কি অ্যান্সার দিতে পারে কিনা। তোমরা কমেন্টে অ্যান্সারটি জানাতে পারো, বিশ্বগ্রামের উপাদান কয়টি। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন সবচেয়ে বেশি আসে যে বিশ্বগ্রামের টোটাল 5টা উপাদান। এটা এমসিকিউ থাকতে পারে, বিশ্বগ্রাম উপাদান কয়টি। তারপর হচ্ছে আমাদের 5টা উপাদান হচ্ছে আমাদের, আমরা যদি একটু দেখি 5টা উপাদান কি কি। প্রথম হচ্ছে সফটওয়্যার, তারপর হচ্ছে আমাদের হার্ডওয়্যার, দেন 3 নম্বরে হচ্ছে আমাদের ইন্টারনেট। এখানে কোনো কোনো বইতে কানেক্টিভিটি থাকতে পারে, কোনো কোনো বইতে হচ্ছে আমাদের ইন্টারনেট বা কানেক্টিভিটি, ঠিক আছে, যে কোনো একটা হলেই হবে। তারপর হচ্ছে আমাদের যেটি সেটি হচ্ছে ডেটা, এবং সর্বশেষ বা 5 নাম্বার হচ্ছে আমাদের মানুষের জ্ঞান, মানুষের জ্ঞান। সো আমাদের এই 5টা হচ্ছে মূলত হচ্ছে বিশ্বগ্রামের উপাদান। সো এখান থেকে যেটা হচ্ছে আমাদের কোশ্চেনে আসে, বিশ্বগ্রামের হচ্ছে কি বলা হয়, মেরুদণ্ড বলা হয় কোনটিকে, ঠিক আছে। যদি পরীক্ষা আসে বিশ্বগ্রাম মেরুদণ্ড বলা হয় কোনটিকে, তাহলে অ্যান্সার হবে কি ইন্টারনেট, ঠিক আছে। ইন্টারনেটকে বা কানেক্টিভিটিকে হচ্ছে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয়। এটা আমাদের বিগত সাল অনেকবারই কোশ্চেনটা আসছে। সো আমাদের এই প্রত্যেকটা আসলে একটু ব্যাখ্যা জানতে হবে, কোনটা আসলে সফটওয়্যার, সফটওয়্যার কি, হার্ডওয়্যার কি, ইন্টারনেট কি, ডেটা কি, আর মানুষের জ্ঞান তো আমরা জানি, ঠিক আছে। আমরা বিশ্বগ্রামের মাধ্যমে আমরা এই যে অনলাইন এখন ক্লাস করতে পারতেছি, এটা কি বিশ্বগ্রামের মাধ্যমেই কি সম্ভব হয়েছে আর কি। তো আমাদের এগুলো পরিচালনা করার জন্য আমাদের কি মেধা লাগবে, জ্ঞান লাগবে, এটাই হচ্ছে কি আমাদের মূলত মানুষের জ্ঞান। সো প্রথম যেটি সেটি হচ্ছে আমাদের সফটওয়্যার। সফটওয়্যার কি আসলে, একদম সহজ কথায় মনে রাখবে, সফটওয়্যার হচ্ছে আমাদের যে কম্পিউটার বা হচ্ছে কম্পিউটার রিলেটেড যে জিনিসগুলো হচ্ছে আমরা কি ধরতে পারি না, ঠিক আছে, দেখতে পারি বা ইউজ করতে পারি কিন্তু ধরতে পারি না আর কি। কি কি হইতে পারে, আমাদের যে অপারেটিং সিস্টেমগুলো আছে, কি কি, উইন্ডোজ, তারপর ম্যাক ওএস, লিনাক্স, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি মূলত সফটওয়্যার। তারপর হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, যে অ্যাপসগুলো আমরা মূলত ইউজ করি সেগুলো হচ্ছে কি আমাদের সফটওয়্যার। দেন হচ্ছে তাহলে হার্ডওয়্যার, হার্ডওয়্যার হচ্ছে সফটওয়্যার উল্টাটা,
মানে কম্পিউটার রিলেটেড যে জিনিসগুলো হচ্ছে আমরা কি করি ধরতে পারি, ছুঁইতে পারি, সেগুলো হচ্ছে কি আমাদের হার্ডওয়্যার। তাহলে হার্ডওয়্যার উদাহরণ কি হবে আমাদের? হার্ড হবে কিবোর্ড, তারপর হচ্ছে প্রিন্টার, তারপর স্ক্যানার, এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের হার্ডওয়্যার। দেন হচ্ছে আমাদের ইন্টারনেট। ইন্টারনেট না থাকলে আমাদের কি সবগুলোই আছে আমাদের, কিন্তু ইন্টারনেট নাই, তাহলে কি আমরা তো বিশ্বগ্রাম আসলে কি হবে না, সফল হবে না। তার মানে মেইন যে জিনিস সেটা হচ্ছে কি আমাদের ইন্টারনেট। আমাদের ফোনে যদি ইন্টারনেটই না থাকে তাহলে তো আমরা কিছুই করতে পারবো না। সো আমাদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ইন্টারনেট। এই জন্যই হচ্ছে ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয়। দেন হচ্ছে আমাদের ডেটা। ডেটা কি আসলে? ডেটা হচ্ছে মূলত আমরা কি কম্পিউটারের মাধ্যমে বা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কি আদান প্রদান করি, তথ্য আদান প্রদান করি, বা হচ্ছে আমরা ইমেজ, তারপর হচ্ছে টেক্সট, অডিও, ভিডিও, এই জিনিসগুলোতে মূলত আমরা মানে আদান প্রদান করি আর কি, ঠিক আছে? তো এইগুলোই হচ্ছে মূলত ডেটা, এগুলো ডেটার উদাহরণ। দেন হচ্ছে মানুষের জ্ঞান, যেটা আগেই বলেছিলাম আর কি। সো এইখান থেকে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা আগে বললাম, বিশ্বগ্রাম মেরুদণ্ড বলা হয় কাকে? ইন্টারনেটকে। তারপর হচ্ছে যে বিশ্বগ্রাম সংশ্লিষ্ট অনেকগুলো উপাদান আছে, এই উপাদানগুলো আমাদের জানতে হবে। এই উপাদানগুলো হচ্ছে আমরা বিশ্বগ্রামের মাধ্যমে হচ্ছে কি যোগাযোগ স্থাপন করতে পারি। এখন যোগাযোগের কিসের মাধ্যমে? ইমেইলের মাধ্যমে। এখন ইমেইলের হচ্ছে ইমেল থেকে কিছু কোশ্চেন আসে এখান থেকে, ইএমএআইএল, ইমেল, ঠিক আছে? এখন এই ইমেল থেকে ইমেলের জনককে, এটা আমাদের জানতে হবে। দেন হচ্ছে আমাদের ইমেল যখন আমরা পাঠাই কাউকে, তখন ওখানে অনেকগুলো অপশন থাকে। প্রথমে থাকে হচ্ছে যেখান থেকে যায় টু, তারপর হচ্ছে কি ফ্রম টু, তারপরে সিসি, বিসিসি, ঠিক আছে? এখন এই সিসি কি, বিসিসি কি, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। যদি আমরা একজনকে কোনো ইমেল পাঠাইতে চাই তাহলে হচ্ছে আমরা কি সিলেক্ট করব? টু সিলেক্ট করব, ঠিক আছে? আর আমরা যদি বেশি মানুষকে যদি ইমেল পাঠাতে চাই তাহলে হচ্ছে আমরা সিসি বা বিসিসি সিলেক্ট করব। এখন এই সিসি বা বিসিসি এর পূর্ণরূপটা আসলে কি? এখান থেকে পূর্ণরূপগুলো পরীক্ষা আসে, মূলত সিসি আর হচ্ছে কি আমাদের ওয়াটা বিসিসি। এখন সিসি মানে হচ্ছে মূলত কার্বন কপি, কার্বন কপি, আর বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, ব্লাইন্ড কার্বন কপি। তো এখন দুইটার কাজই আমরা জানলাম, যে দুইটা দ্বারাই হচ্ছে আমরা যদি অনেক মানুষকে যদি ইমেল পাঠাতে চাই তাহলে হচ্ছে আমরা কি সিলেক্ট করব? সিসি বা বিসিসি। এখন দুইটার ভিতর পার্থক্য কি তাহলে? আমরা যদি চাই যেই মানে আমরা সাপোজ 10 জন মানুষকে হচ্ছে মেল পাঠাতে চাইতেছি, এখন যদি 10 জনকে যদি আমরা জানাইতে চাইতেছি যে এই 10 জনের কাছে মেলটা গেছে, ঠিক আছে, সেই 10 জনের কাছে পাঠানো হয়েছে, ওই 10 জনই জানবে কোন 10 জনের কাছে মেলটা গেছে, তাহলে আমরা সিলেক্ট করব সিসি। আর যদি আমরা চাই কেউ জানুক না, শুধুমাত্র সেই জানুক তার কাছে মেলটা গেছে, তাহলে আমরা সিলেক্ট করব কি? বিসিসি বা ব্লাইন্ড কার্বন কপি। এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে। সো হচ্ছে বিগত সালে, তারপরে অ্যাডমিশনে এখান থেকে কোশ্চেন আসে আমাদের মূলত। তারপর হচ্ছে আমাদের যে জিনিসটা জানতে হবে, ইমেল থেকে আমরা যে মেল পাঠাই কাউকে, এই মেল পাঠানোর জন্য একটা প্রোটোকল ব্যবহার করা হয়, আবার মেল গ্রহণের জন্য কি একটা প্রোটোকল ব্যবহার করা হয়। আমাদের এই অল্প কয়দিন আগে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা গেছে, এই যে সি ইউনিটের, সেখানে একটি কোশ্চেন আসছে আইসিটিতে, যে হচ্ছে মেল পাঠানোর জন্য কোন প্রোটোকল ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে আমাদের এগুলো জানতে হবে, মেল পাঠানোর জন্য কোন প্রোটোকল ব্যবহার করা হয়, গ্রহণ করার জন্য কোন প্রোটোকল ব্যবহার করা হয়। সো আমাদের মেল যে পাঠাবো, আমরা পাঠানোর জন্য হচ্ছে এসএমটিপি প্রোটোকল ব্যবহার করা, এসএমটিপি, ঠিক আছে? এটার পূর্ণরূপ হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। আর হচ্ছে আমাদের মেল গ্রহণ করার জন্য আমাদের আরেকটা প্রোটোকল ব্যবহার করা হয়, সেটি হচ্ছে আমাদের POP3। ওটা কি হবে? POP3। এটার পূর্ণরূপ হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল, পোস্ট অফিস প্রোটোকল। আশা করি হচ্ছে তোমরা ইমেল থেকে হচ্ছে কোন ধরনের কোশ্চেনগুলো আসে সেগুলো বুঝতে পেরেছো। তারপর হচ্ছে আমাদের এখান থেকে পড়তে হবে টেলিকমিউনিকেশন, ভিডিও কনফারেন্সিং, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে আমাদের জানতে হবে। দেন হচ্ছে আমাদের বিশ্বগ্রাম সংশ্লিষ্ট আমাদের আরও অনেক কিছু আছে, যেমন ই কমার্স। আমরা অনলাইনের মাধ্যমে যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি সেটাকে কি বলা হয়? ই কমার্স বলা হয়। সেদিন এই ই কমার্স আসলে কীভাবে আসছে, ই কমার্সের জনককে, বাংলাদেশে ই কমার্স কবে আসছে, এই বইগুলো সব বইতে আমাদের দেওয়া আছে ধারাবাহিকভাবে। এই জিনিসগুলো সিট পড়তে হবে, কারণ এখান থেকে এমসিকিউ আসছে। আমরা বিগত সালে যদি কোশ্চেনগুলো দেখি তাহলে দেখবো যে এখান থেকে প্রচুর পরিমাণে কি আসছে, আমাদের এমসিকিউ আসছে। দেন তারপর হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটিটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের, এখানে 3 স্টার দেওয়া আছে। এখান থেকে আমাদের সিকিউ আসছে, এমসিকিউ দুইটাই কিন্তু আসে এখান থেকে। এখান থেকে বিগত সালে আমাদের প্রচুর পরিমাণে সৃজনশীল প্রশ্ন আসছে গ হতে। সো এই ভার্চুয়াল রিয়েলিটি আসলে কি? আমরা যদি এক কথা যদি বলি, ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে আমরা কৃত্রিম বাস্তবতা, কৃত্রিম বাস্তবতা। আমরা হচ্ছে কৃত্রিম জগতে হচ্ছে কি প্রবেশ করা হচ্ছে, আমরা বাস্তবতা অনুভব করতে পারবো। এটি হচ্ছে মূলত আমাদের ভার্চুয়াল রিয়েলিটি।
এখন এই ভার্চুয়াল রিয়েলিটি থেকে আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটি যদি আমরা উপভোগ করতে চাই, তাহলে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়। এই সফটওয়্যারগুলো কি এগুলো একটু আমাদের জানতে হবে। সফটওয়্যার, তারপর হচ্ছে এই যে এই ভার্চুয়াল এটা মূলত কোথায় ব্যবহার করা হয়, এটা ব্যবহার ক্ষেত্রগুলো কি কি, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এখান থেকে মূলত পরীক্ষা আসবে যে উদ্দীপকের অমুক ব্যক্তি হচ্ছে একটি টেকনোলজি ব্যবহার করছে যেটির মাধ্যমে সে মানে কৃত্রিম জগতে গিয়ে বাস্তবের মতো অনুভব করতে পারছে। তাহলে যে গ নাম্বার দিয়ে দিতে পারে যে হচ্ছে উদ্দীপকের অমুক ব্যক্তি যেই প্রযুক্তিটি ব্যবহার করছে সেটি ব্যাখ্যা করো। ঠিক আছে, যদি ব্যাখ্যা করতে হয় তাহলে আমাদের প্রথমে ভার্চুয়ালিটি সংজ্ঞা দিতে হবে। দেন তারপর হচ্ছে আমাদের যে এটা ব্যবহার করার জন্য কী কী সফটওয়্যার ব্যবহার করা হয়। দেন হচ্ছে এটা ব্যবহার ক্ষেত্রগুলো আমাদের কী করতে হবে, বিস্তারিতভাবে বর্ণনা করতে হবে। তাহলে আমাদের এই সফটওয়্যারগুলো জানতে হবে, তারপর হচ্ছে এটার জন্য এটা ব্যবহার ক্ষেত্রগুলো আমাদের কি জানতে হবে। তো ভার্চুয়াল রিয়েলিটি থেকে আমাদের এই জিনিসগুলো মোটামুটি জানলেই হবে। আচ্ছা, আমি এই জিনিসগুলো একটু মুছে নেই। তারপর আমাদের যে টপিক সেটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওটার একটা পার্ট হচ্ছে রোবোটিক্স। এখন আমাদের বর্তমানে কিন্তু বহুত প্রচলিত একটি এআই আমরা সবাই জানি, চ্যাট জিপিটি। এখন অল্প কয়েকদিন আগে আরেকটা আসছে, সেটার নাম হচ্ছে কি ডিপসিক। সো এখান থেকে আমাদের কিন্তু এখন কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু হচ্ছে এআই এখন বর্তমানে কি অনেক হাইপে আছে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমাদের প্রথম সংজ্ঞাটা জানতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাকে বলে, এটার পূর্ণরূপ, এটার বাংলা হচ্ছে ওয়ার্ড মিনিংটা হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা। আর ভার্চুয়াল রিয়েলিটির ওয়ার্ডটা কি হবে, বাংলা ওয়ার্ডটা হবে কৃত্রিম বাস্তবতা। ঠিক আছে, একটা বাস্তবতা, একটা হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা সংক্ষেপে কি বলা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এআই বলা হয়। এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটা হচ্ছে মূলত আমাদের কোনো যন্ত্র বা হচ্ছে কম্পিউটার যদি হচ্ছে মানুষের মতো করে চিন্তা ভাবনা করে কোনো অ্যান্সার দিতে পারে, কোনো সমাধান দিতে পারে, তাহলে তাকে হচ্ছে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যদি পরীক্ষায় কোশ্চেন আসে তাহলে কি হবে অ্যান্সারটা, যদি কোনো যন্ত্র মানুষের মতো করে চিন্তা ভাবনা করে কোনো সমাধান দিতে পারে, তাহলে তাকে কি বলা হয়, তাকে বলা হয় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। সো এখান থেকে আমাদের মূলত কি কি পড়তে হবে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আমাদের পড়তে হবে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়। এই প্রোগ্রামিং ভাষাগুলো জানতে হবে, প্রোগ্রামিং ভাষা। তারপর হচ্ছে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারের ক্ষেত্রগুলো কোন কোন জায়গায় ব্যবহার করা হয়, ব্যবহারের ক্ষেত্রগুলো জানতে হবে, ব্যবহার কোথায় ব্যবহার করা হয়। সো এই জিনিসগুলো মূলত জানলে হবে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে। তারপর হচ্ছে আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা হচ্ছে পার্ট হচ্ছে আমাদের রোবোটিক্স। তো রোবোটিক্স হচ্ছে মূলত হচ্ছে আমাদের রোবট নিয়ে যে শাখায়, রোবটের আকার আকৃতি গঠন নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে হচ্ছে বলা হচ্ছে রোবোটিক্স। এখন এই রোবোটিক্স হচ্ছে কোথায় কোথায় আমরা রোবট ব্যবহার করে থাকি আর কি, রোবট দ্বারা আমরা কী কী উপকার পাই, রোবটের কী কী উপকারিতা আছে, এই জিনিসগুলো একটু জানতে হবে। এখান থেকে কোশ্চেন আসছে বিগত সালে। সো আমাদের রোবটের হচ্ছে ব্যবহার করা হয় কোথায়, এই জিনিসগুলো জানতে হবে, রোবটের ব্যবহার। তারপর হচ্ছে রোবটের উপাদানগুলা, রোবটের উপাদান। রোবট থেকে দুইটা জিনিস পড়লে আমাদের হয়ে যাবে যে রোবট হচ্ছে কোথায় কোথায় ব্যবহার করা হয় আমাদের রোবট, যে বিপজ্জনক কাজে, তারপর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো এই আর কি, এখান থেকে 5-6টা মোটামুটি বইতে সাজানো আছে, এখান থেকে যে কোনো 5-6টা পড়লেই হয়ে যাবে আমাদের। নেক্সট রোবটের উপাদানগুলো একটু দেখতে হবে। তারপর আমাদের যেই টপিক সেটি হচ্ছে ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বিগত সালে হিউজ পরিমাণে কোশ্চেন আসছে। এখান থেকে 30টা দেওয়া আছে কিন্তু এখানে, তার মানে ক্রায়ো সার্জারি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ক্রায়ো সার্জারি কাকে বলে, ক্রায়ো সার্জারি হচ্ছে জন্য বিভিন্ন ধরনের ক্রায়োজেনিক এজেন্ট বা হচ্ছে গ্যাস ব্যবহার করা হয়, এই গ্যাসগুলো কী কী এগুলোটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি ক্রায়ো সার্জারি থেকে আমাদের কী কী জিনিসগুলো পড়তে হবে। সো প্রথমে তো আমরা জানলি আমাদের সংজ্ঞাটা পড়তে হবে, তারপর হচ্ছে কী পড়তে হবে, জনক পড়তে হবে, ক্রায়ো সার্জারি জনককে। দেন হচ্ছে আমাদের এই ক্রায়ো সার্জারি বিভিন্ন ধরনের ক্রায়োজেনিক এজেন্ট বা হচ্ছে গ্যাস ব্যবহার করা হয়, এই গ্যাসগুলো কী কী, তরল অক্সিজেন, তরল হাইড্রোজেন, তরল নাইট্রোজেন, আর্গন, এই গ্যাসগুলো হচ্ছে কি আমাদের এই চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। সো ক্রায়ো সার্জারি মূলত একটা চিকিৎসা পদ্ধতি যেখানে হচ্ছে তরল হচ্ছে যেই আমাদের যে গ্যাসগুলো ব্যবহার করা হচ্ছে শীতল তাপমাত্রায়। ঠিক আছে, এগুলো থাকবে কি একদম শীতল তাপমাত্রা, যার মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগাক্রান্ত কোষ এগুলো কী করা হয়, ধ্বংস করা হয় আর কি। মূলত এটা মূলত চর্মরোগের জন্য ব্যবহার করা হয় আমাদের এই ক্রায়ো সার্জারিটা। সো এটার জন্য বিভিন্ন ধরনের কি গ্যাস ব্যবহার করে, গ্যাসগুলো কী কীগুলো আমাদের জানতে হবে। তারপর হচ্ছে এই ক্রায়ো সার্জারি কোন কোন চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে, কোন কোন চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে ব্যবহার বিধিটা একটু জানতে হবে আমাদের। সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ক্রায়ো সার্জারি কোথায় কোথায় ব্যবহার করা হয়, আর হচ্ছে কি এটার জন্য কি কি গ্যাস ব্যবহার করা হয়। দেন হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স।
বায়োমেট্রিক্স হচ্ছে আমরা যদি কোনো মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে চাই তাহলে তাকে কি বলা হয়, বায়োমেট্রিক্স বলা হয়। আমরা সবাই কিন্তু বায়োমেট্রিক্সের সাথে পরিচিত, আমাদের সবার ফোনে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আছে না, ফিঙ্গারপ্রিন্ট, ফেস অ্যাপ, এই জিনিসগুলো কি আমাদের মূলত বায়োমেট্রিক্স। ঠিক আছে, আমরা বায়োমেট্রিক্স আমরা যখন ওই ভোটার আইডি কার্ড করতে যাই তখন আমাদের কি পরিচয় শনাক্ত করার জন্য কী করা হয়, আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছে না, এই জিনিসগুলো মূলত আমাদের বায়োমেট্রিক্সের অন্তর্ভুক্ত। তো আমাদের বায়োমেট্রিক্স থেকে আমাদের যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বায়োমেট্রিক্সের প্রকার। বায়োমেট্রিক্সের প্রকারগুলো আমাদের জানতে হবে। বায়োমেট্রিক্স মূলত দুই প্রকার, কিছু আছে শারীরবৃত্তীয়, তারপর কিছু আছে আমাদের আচরণগত। এগুলো আমরা সামনে দেখার চেষ্টা করবো একটু। তার মানে হচ্ছে আমাদের এই বায়োমেট্রিক্স থেকে হচ্ছে আমাদের কি পড়তে হবে, বায়োমেট্রিক্সের প্রকারগুলো আমাদের পড়তে হবে। দেন আমাদের যে টপিক সেটি হচ্ছে বায়ো ইনফরমেট্রিক্স। দুইটা কিন্তু ওয়ার্ডটা দেখতে সেম মনে হয়, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেট্রিক্স, বাট দুইটা কিন্তু কি আলাদা জিনিস, একদম আলাদা জিনিস। বায়ো ইনফরমেট্রিক্স মূলত হচ্ছে আমরা যদি এক কথায় মনে রাখতে চাই, জীববিজ্ঞানে যদি আমরা যদি কোনো তথ্য প্রযুক্তি প্রয়োগ করতে চাই তাহলে তাকে হচ্ছে বায়ো ইনফরমেট্রিক্স বলা হয়। যদি জীববিজ্ঞানে আমরা যদি হচ্ছে তথ্য প্রযুক্তি প্রয়োগ করতে চাই তাহলে তাকে কি বলা হয়, বায়ো ইনফরমেট্রিক্স বলা হয়। এখন এই বায়ো ইনফরমেট্রিক্স ব্যবহার করার জন্য আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়। এই সফটওয়্যারগুলো কী কী ওগুলো একটু জানতে হবে আমাদের এখান থেকে। সফটওয়্যার এবং এটার প্রয়োগ ক্ষেত্র, কোথায় কোথায় প্রয়োগ করা হয়, প্রয়োগ ক্ষেত্র। এখান থেকে খুব একটা সৃজনশীল আসে না, তো মাঝে মাঝে আসতে পারে, এই জন্য আমাদের কি এখান থেকে যে এটার জন্য কি কি সফটওয়্যার ব্যবহার করা হয় এবং এটা প্রয়োগ ক্ষেত্রগুলো আমাদের জানতে হবে। দেন হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং টপিকটা আমাদের এই জন্য এই অধ্যায়ের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আমি যদি এক কথায় যদি একটু বলি, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা তোমাদের আসলে মূলত আমাদের এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা চলে আসবে। সাপোজ হচ্ছে তোমাদের হচ্ছে দুইটা হচ্ছে গাছ আছে, একটা হচ্ছে কি দুইটা আম গাছ আছে সাপোজ, ঠিক আছে। যদি গাছটা টাকার চেষ্টা করি, ঠিক আছে, খুব একটা সুন্দর হয় নাই। দুইটা হচ্ছে আমাদের কি সাপোজ ধরলাম দুইটা আম গাছ। সো একটা এই আম গাছটা হচ্ছে আমরা ধরলাম যে খুব হচ্ছে মানে মিষ্টি আম হয় আর কি, কিন্তু আমগুলোর সাইজ হচ্ছে কি খুবই ছোট ছোট আম, খুবই ছোট ছোট হয়। আর এই আম গাছটার হচ্ছে আমগুলো অনেক বড় বড় হয়, ঠিক আছে, অনেক বড় বড় আম হয়, কিন্তু হচ্ছে আমগুলো হচ্ছে কি মিষ্টি না খুব একটা, ভিতরে পোকা হইতে পারে বা হচ্ছে আমগুলো কি টক হইতে পারে, ঠিক আছে। এখন তুমি চাচ্ছ যে এরকম একটা মানে জাত তৈরি করতে, যে জাতের মাধ্যমে হচ্ছে মানে আমগুলো বড় হবে সাইজে, একটা জাত হবে, আরেকটা জাত হবে কি আমগুলো হচ্ছে কি হবে, আমগুলো বড় হবে, সাথে সাথে হচ্ছে কি হবে, মিষ্টিও হবে, এরকম একটা জাত উৎপন্ন করতে চাইতেছে আর কি। এখন এইটার জন্য যে প্রযুক্তি তোমার ব্যবহার করতে হবে সেটাই হচ্ছে মূলত কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা বাংলাদেশে মূলত হচ্ছে আমাদের এই ধান আছে না, ধানের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আর কি। এই দুইটা হচ্ছে জাতকে সমন্বিত করে নতুন একটা হাইব্রিড জাত তৈরি করা হয়। সো এই টেকনোলজিটা হচ্ছে কি আমাদের মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে এটাকে। যদি আমরা হচ্ছে দুইটা জাতকে কম্বাইন করে যে নতুন একটা জাত উৎপন্ন করতে চাই আরও ভালোভাবে, সেটা হচ্ছে কি আমাদের এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে প্রয়োগ ক্ষেত্রগুলো আমাদের জানতে হবে। প্রয়োগ ক্ষেত্র হচ্ছে ব্যবহার, কোথায় ব্যবহার করা হয়, ঠিক আছে, এখান থেকে এই ব্যবহারগুলো জানলেই হবে। দেন হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজি। আমাদের লাস্টের টপিক হচ্ছে কি ন্যানো টেকনোলজি। এই ন্যানো টেকনোলজিটা হচ্ছে মূলত যদি এক কথায় বলার চেষ্টা করি, আমরা যদি কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র 1 থেকে 100 ন্যানোমিটারের ভিতরে যদি কোনো যন্ত্র আবিষ্কার করতে চাই তাহলে হচ্ছে আমাদের এই ন্যানো টেকনোলজি, এই প্রযুক্তিটি ব্যবহার করতে হবে যদি অতি ক্ষুদ্র। এখান থেকে যে কোশ্চেনটি সবচেয়ে বেশি আছে এমসিকিউতে, যে 1 ন্যানোমিটার সমান কত, ঠিক আছে, 1 ন্যানোমিটার সমান হচ্ছে কত, 10 টু দি পাওয়ার 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার ইনভার্স 9, 10 টু দি পাওয়ার ইনভার্স 9 মিটার। সো এখান থেকে বিগত সালে এমসিকিউ আসছে। ন্যানো টেকনোলজি থেকে এটার প্রয়োগগুলো একটু জানতে হবে, কোথায় কোথায় এটা ব্যবহার করা হয়, ন্যানো টেকনোলজি ব্যবহার ক্ষেত্রগুলো। এই দুইটা জিনিস তো মূলত জানলেই হবে আমাদের, ন্যানো টেকনোলজি হচ্ছে কোথায় কোথায় ব্যবহার করা হয়। দেন সর্বশেষ আমাদের আরেকটি টপিক আছে, সেটা হচ্ছে সাইবার ক্রাইম। মানে অনলাইনের মাধ্যমে যদি কোনো অপরাধ সংগঠিত হয় তাকে কি বলা হয়, সাইবার ক্রাইম বলা হয়। এখান থেকে খুব একটা সৃজনশীল আমাদের আসে না পরীক্ষায়, কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ এসে থাকে। আমরা অনলাইনের মধ্যে কী কী অপরাধ হয়ে থাকে, হ্যাকিং, তারপর হচ্ছে প্লেজারিজম, তারপর হচ্ছে ফিশিং। এই জিনিসগুলো হচ্ছে কি একটু কোনটার কাজ কি, হ্যাকিং কাকে বলে, ঠিক আছে। হ্যাকিং হচ্ছে কি আমরা যদি অন্য কারো কম্পিউটারে যদি বিনা অনুমতিতে প্রবেশ করে যদি কোনো তথ্য হাতিয়ে নিই তাহলে তাকে কি বলা হয়, হ্যাকিং বলা হয়। দেন তারপর হচ্ছে প্লেজারিজম, যদি অন্য কারো তথ্য বা হচ্ছে গবেষণা লেখা যদি আমরা যদি কি নিজের নামে চালিয়ে দিই তাহলে তাকে কি বলা হয়, প্লেজারিজম বলা হয়। এই জিনিসগুলো হচ্ছে কোনটার কাজ কি, ঠিক আছে, এগুলো একটু আমাদের জানতে হবে এই সাইবার ক্রাইম থেকে। সো আশা করি হচ্ছে প্রথম অধ্যায় থেকে তোমাদের পুরোপুরি একটা মোটামুটি ধারণা চলে আসছে কোন কোন জিনিসগুলো হচ্ছে আমাদের পড়তে হবে, কোন কোনগুলো হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
আশা করি ওভারঅল ধারণা চলে আসছে। এখন আমরা যদি প্রথম অধ্যায় থেকে কিছু হচ্ছে আচ্ছা প্রথম অধ্যায় বলছিলাম না জনকগুলো পড়তে হবে, এখানে সবগুলো জনক হচ্ছে কি একটু সাজিয়ে দিয়েছি। তো প্রথম অধ্যায়ের বিশ্বগ্রাম, বিশ্বগ্রামের জনকের নাম কি? বিশ্বগ্রামের জনক হচ্ছে আমাদের মার্শাল ম্যাকলুহান, এখানে ম্যাকলুহান হবে, ঠিক আছে, মার্শাল ম্যাকলুহান বিশ্বগ্রামের জনক। এখান থেকে আরেকটা কোশ্চেন আসছিল বিগত সালে, কোন বোর্ডে যেন আমার এখন ঠিক মনে নেই। বিশ্বগ্রামের হচ্ছে যে জনক মার্শাল ম্যাকলুহান, মার্শাল ম্যাকলুহান আসলে কে? অপশনে দেওয়া ছিল হচ্ছে উনি একজন দার্শনিক, উনি একজন বিজ্ঞানী, উনি একজন কবি, উনি একজন কি সাহিত্যিক। তাহলে অ্যান্সারটা কি হবে এখানে? উনি কিন্তু একজন কিন্তু বিজ্ঞানী না, কিন্তু আমরা জানি যে তথ্য প্রযুক্তি মানে হচ্ছে কি হতে পারে, বিজ্ঞানী হতে পারে। আমরা সবাই যদি বিজ্ঞানী অ্যান্সার দিয়ে আসি তাহলে কি হবে, আমাদের অ্যান্সারটা কিন্তু ভুল হবে। তাহলে অ্যান্সারটা কি হবে এখানে? এখানে দেখেন উনি হচ্ছে কি মার্শাল ম্যাকলুহান ছিল একজন দার্শনিক, উনি কিন্তু কোনো বিজ্ঞানী ছিল না, ঠিক আছে। মার্শাল ম্যাকলুহান ছিল একজন দার্শনিক, কোন দেশের? কানাডিয়ান দার্শনিক ছিল উনি একজন। তো আমাদের এই ছোটো ছোটো জিনিসগুলো কি আমাদের দেখতে হবে। এখান থেকেও কিন্তু ভিতর থেকে কোশ্চেন আসতে পারে। কোশ্চেনটা সহজ কিন্তু হচ্ছে কি একটু হচ্ছে ঘুরেই আসছে আর কি। তো আমরা জানলাম বিশ্বগ্রামের জনক হচ্ছে কি মার্শাল ম্যাকলুহান। এই যে বিশ্বগ্রাম হচ্ছে উনি হচ্ছে 2টা বই লিখছিলেন ওনার। তো প্রথম বই লিখছে 1962 সালে, ওই বইতে হচ্ছে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি নামে, দ্য গুটেনবার্গ গ্যালাক্সি। ওই বইতে হচ্ছে উনি এই বিশ্বগ্রাম শব্দটা হচ্ছে ফার্স্ট উল্লেখ করে, বাট উনি হচ্ছে এই বিশ্বগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করে তার আরেকটা বই, সেটি হচ্ছে 1964 সালে লেখছে, সেটা হচ্ছে দ্য আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। ওইখানে হচ্ছে বিশ্বগ্রাম সম্পর্কে হচ্ছে কি বিস্তারিত আলোচনা করছে। এখান থেকে কি কোশ্চেন আসতে পারে আমাদের সামনে। সো বইতে এই জিনিসগুলো দেওয়া আছে, এগুলোকে আমাদেরকে একটু পড়তে হবে। দেন আমাদের যেটি দেওয়া আছে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক, এখানে একটু ভুল আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কিন্তু হচ্ছে অ্যালান টুরিং। যদি জনক আসে আমাদের এখান থেকে 2টা কোশ্চেন আসছে, একটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক, আর একটা কোশ্চেন আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, এটা সম্পর্কে আমাদের সর্বপ্রথম পরিচয় করিয়ে দেন কে? 2টা কোশ্চেন। যদি আমাদের আসে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে আমাদের প্রথম পরিচয় করিয়ে দেন কে, তাহলে কি হবে? জন ম্যাককার্থি হবে, উনি হচ্ছে পরিচয় করিয়ে দেয় আমাদের। বাট হচ্ছে জনক হচ্ছে কে হবে? অ্যালান টুরিং হবে, ঠিক আছে। এই জিনিসটা দেখতে হবে আমাদের। দেন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে, একটু ওয়ার্ড একটু ভুল হয়েছে, ভার্চুয়াল রিয়েলিটি হবে, ঠিক আছে। ভার্চুয়াল রিয়েলিটির জনক হচ্ছে কে? মর্টন এল হেলগি, ঠিক আছে, মর্টন এল হেলগি। তারপর হচ্ছে রোবটের জনক, রোবটের জনক আইজাক আশিমো। দেন কৃত্রিম বুদ্ধিমত্তার জনক আমরা পড়লাম। তারপর হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের জনক হচ্ছে কি? ডোনাল্ড নুথ। তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক হচ্ছে কি? পল বার্গ। সর্বশেষ ন্যানো টেকনোলজির জনক হচ্ছে কি? রিচার্ড ফাইনম্যান। এই জনকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা সামনে দেখবো এই জনক থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসছে। তো এই 4টা হচ্ছে তোমরা চাইলে হচ্ছে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। দেন হচ্ছে আমাদের যে টপিক সেটি হচ্ছে আমরা এখন প্রথম অধ্যায়ের কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ, এগুলো সবগুলো কোশ্চেন আমরা সামনে হচ্ছে অনেকগুলো কোশ্চেন দেখবো, এই এমসিকিউ, এগুলো হচ্ছে বিগত সালে, সবগুলো বিগত সালের কোশ্চেন। এখন কিরকম কোশ্চেন আসে তোমাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য মূলত সেগুলো স্লাইডে আনা। তো আমাদের প্রথম যে কোশ্চেন সেটি হচ্ছে নিচের কোনটি বিশ্বগ্রামের মূল উপাদান, ঠিক আছে। আমরা পড়ে আসছিলাম বিশ্বগ্রাম যখন বলছিলাম, তখন কিন্তু আমরা বলছিলাম যে বিশ্বগ্রামের মূল উপাদান কি। দেখি হচ্ছে তোমরা কমেন্টে অ্যান্সার দিতে পারো, বিশ্বগ্রামের মূল উপাদান কোনটি। আমাদের বিশ্বগ্রাম উপাদানগুলো কি কি ছিল? সফটওয়্যার, হার্ডওয়্যার, তারপর হচ্ছে ইন্টারনেট, দেন হচ্ছে ডেটা, সর্বশেষ যেটি ছিল মানুষের জ্ঞান। এখান থেকে কোনটা বিশ্বগ্রামের মূল উপাদান বা হচ্ছে বিশ্বগ্রামের মেরুদণ্ড? অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে হচ্ছে ইন্টারনেট, ঠিক আছে। অ্যান্সারটা ইন্টারনেট। এটা আরেকটা নাম হচ্ছে কি? কানেক্টিভিটি, কানেক্টিভিটি। দেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে মার্শাল ম্যাকলুহান ছিলেন, মার্শাল ম্যাকলুহান কে ছিলেন? আমরা একটা বিশ্বগ্রাম পড়ে আসছিলাম না, বিশ্বগ্রাম বিশ্বগ্রামের জনক হচ্ছে কে? মার্শাল ম্যাকলুহান। তাহলে উনি কি ছিল? কৃষিবিদ, দার্শনিক, রসায়নবিদ, প্রযুক্তিবিদ। এই জিনিসটা ক্লিয়ার করছিলাম একটু আগেই। তাহলে উনি কি হবে? উনি কিন্তু প্রযুক্তিবিদ না কোনো, উনি হচ্ছে কি একজন, মার্শাল ম্যাকলুহান হচ্ছে একজন দার্শনিক। তারপর যদি আমরা পরের কোশ্চেনে যাই, এটি হচ্ছে নিচের কোনটি গ্লোবাল আউটসোর্সিং মার্কেট প্লেস? এখানে দেওয়া আছে আপওয়ার্ক, যমুনা, ওয়ার্কার, ইওয়ার্ক। আউটসোর্সিং, আমরা আউটসোর্সিং করি না অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে হচ্ছে কি কারো হচ্ছে অধীনে না গিয়ে নিজের স্বাধীনতাভাবে কাজ করাকে কি বলা হয়? আউটসোর্সিং বলা হয়। না, এটা ওয়ার্ড আছে ফ্রিল্যান্সিং, এটা কিন্তু আলাদা জিনিস। আউটসোর্সিং উনি হচ্ছে মূলত কাজ করে না, বাট উনি হচ্ছে একটা কোম্পানির হচ্ছে কাজ এনে এই যে অনলাইন মার্কেট প্লেসগুলোতে দেয়, আর যারা ফ্রিল্যান্সার তারা হচ্ছে কি ওই কাজটা করে দেয়, বাট হচ্ছে মধ্যম পন্থা হিসেবে কাজ করে মূলত হচ্ছে কি যে আউটসোর্সার।
উনি হচ্ছে কি যে আউটসোর্সার, সে হচ্ছে কি মূলত আউটসোর্সিং করে, সে কাজ করে না, সে অন্য একটা কোম্পানিতে কাজ এনে এখানে দেয়, তার সে কাজটা আবার কি নিয়ে হচ্ছে কি আবার এই কোম্পানিকে বুঝিয়ে দেয় আর কি। আর যে কাজটা করে সে মূলত হচ্ছে কি ফ্রিল্যান্সার। সো আউটসোর্সিং এবং সে ফ্রিল্যান্সিং করার জন্য বিভিন্ন ধরনের সাইট আছে আমাদের, ওই সাইটগুলো কি কি, এখানে অ্যান্সারটা কি হবে, এখানে অ্যান্সারটা হবে কি আপওয়ার্ক। ঠিক আছে, আপওয়ার্ক একটা কি ফ্রিল্যান্সিং বা হচ্ছে কি আউটসোর্সিং মার্কেট প্লেস। এরকম আমাদের আরো অনেকগুলো আউটসোর্সিং মার্কেট প্লেস আছে, এই জিনিসগুলো জানতে হবে, বইতে দেওয়া আছে আমাদের। ফাইবার, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার নামে হচ্ছে একটা freelancer.com নামে একটা কি আছে, freelancer.com নামে হচ্ছে আমাদের একটি আউটসোর্সিং মার্কেট প্লেস আছে। দেন হচ্ছে গুরু নামে, ঠিক আছে, এরকম আরো 5-6টা দেওয়া আছে আমাদের বইতে। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এভাবে কিন্তু কোশ্চেন বিগত সালে আসছে, সামনে হয়তো আসতে পারে নিজের কোশ্চেন কি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, ঠিক আছে। তাহলে অ্যান্সারগুলো এখান থেকে দিয়ে দিতে পারে অনেকগুলো, ঠিক আছে। যমুনা ওয়ার্কার, ওয়ার্ক, তারপরে সাথে দিয়ে দিতে পারে হচ্ছে ফাইবার, তাহলে অ্যান্সার হবে কি ফাইবার। আশা করি হচ্ছে এখান থেকে কীভাবে কোশ্চেন আসতে পারে জিনিসগুলো ক্লিয়ার হইতেছে তোমাদের। দেন হচ্ছে আমাদের যে কোশ্চেন সেটি হচ্ছে বর্তমান ব্যবসা বাণিজ্যের চাবিকাঠি হলো কি, ই কমার্স, ইমেইল, ইনল্যান্ড কমার্স, ইন্টারনাল কমার্স। এটার অ্যান্সারটা কি হবে, তামিম রাফি অ্যান্সার ক। এটা মানে আগেরটার অ্যান্সার ছিল নাকি এটার, আচ্ছা। বর্তমানে ব্যবসা বাণিজ্য আমাদের অনলাইনের মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করি না, এটাকে বলা হয়েছে ই কমার্স বলা হয়। এটাকে কি বলা হয়, ই কমার্স, ঠিক আছে, ই কমার্স। অনলাইনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য পরিচালনা হচ্ছে কি ই কমার্স, তাহলে অ্যান্সারটা হবে কি আমাদের ই কমার্স। আর ইমেল তো আমরা জানি, ইমেল হচ্ছে আমরা যদি কারোর সাথে যোগাযোগ করতে চাই তাহলে হচ্ছে কি আমরা ইমেল ব্যবহার করবো। তো অনলাইনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য পরিচালনা হচ্ছে কি ই কমার্স হবে। বর্তমানে ব্যবসা বাণিজ্যের চাবিকাঠি ই কমার্স, বা হচ্ছে অনলাইনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য পরিচালনা করাকে কি বলা হয়, ই কমার্স। আর এখান থেকে আরেকটা তথ্য মনে রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের এই আইসিটি বইতে যত জায়গায় ই থাকবে, ই মানে হচ্ছে আমাদের কি ইলেকট্রনিক্স, যত জায়গায় ইমেল মানে ইলেকট্রনিক্স মেইল, ই কমার্স ইলেকট্রনিক্স কমার্স, ঠিক আছে, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। দেন আমাদের পরে যে কোশ্চেন সেটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ছবি দেখানো হয়। দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারে। ভার্চুয়াল রিয়েলিটি বলছিলাম আমরা হচ্ছে কি কল্পনার জগতে গিয়ে হচ্ছে কি বাস্তবের মতো অনুভব করতে পারবো। এখানে কোন ধরনের আসলে ছবি দেখানো হয়, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক নাকি চতুর্মাত্রিক? অ্যান্সারটা হবে কি, অ্যান্সারটা হবে ত্রিমাত্রিক। আমাদের ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে যেই আমাদের ছবিগুলো দেখানো হয় সেগুলো হচ্ছে কি হবে, ত্রিমাত্রিক হবে। তো এখানে ভার্চুয়াল রিয়েলিটির জন্য আমাদের অনেকগুলো হচ্ছে সফটওয়্যার ব্যবহার করা হয়। এই সফটওয়্যারগুলো আমাদের জানতে হবে, যে সফটওয়্যারগুলো এখান থেকে অনেক ধরনের সফটওয়্যার আছে। ভিআর টুল কিট, ঠিক আছে, ভিআর টুল কিট হচ্ছে কি খুবই হচ্ছে পপুলার, ভিআর টুল কিট, ঠিক আছে। এগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির জন্য হচ্ছে আমাদের কি বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়। এই সফটওয়্যারগুলো একটা হচ্ছে ভিআর টুল কিট। তারপর আমরা যে ভার্চুয়াল রিয়েলিটি আছে সেটা যদি আমরা অনুভব করতে চাই, আমরা যদি কি বাস্তবের মতো মানে কৃত্রিম জগতে গিয়ে যদি বাস্তবের মতো অনুভব করতে চাই, তাহলে আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে কি বডিতে বিভিন্ন শ্যুট পড়তে হবে আর কি। ওগুলোর বিভিন্ন নাম আছে। হ্যান্ডের হচ্ছে হ্যান্ড গ্লোভস পরে, চোখে চশমা দেওয়া লাগে, তারপর হচ্ছে ফুল বডি শ্যুট পড়তে হয়। এগুলো যদি আমরা পড়ি তারপর হচ্ছে আমরা এই ভার্চুয়াল রিয়েলিটি কি আমরা অনুভব করতে পারবো, ঠিক আছে। আশা করি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, এখানে অ্যান্সারটা হবে ত্রিমাত্রিক। দেন আমাদের পরে যে কোশ্চেন সেটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দেন কে? এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করে আসছিলাম জনকের ওখানে। এখানে অ্যান্সার কি হবে, জ্যাক উইলিয়ামসন, মার্শাল ম্যাকলুহান, জন ম্যাককার্থি, ক্যারেল ক্যাপেক। অ্যান্সারটা কি হবে? আমরা জানি মার্শাল ম্যাকলুহান হচ্ছে কিসের, এটা আমরা আগে পড়ে আসছি। দেন হচ্ছে তাহলে অ্যান্সারটা কি হবে, পরিচয় করে দেন হচ্ছে কি জন ম্যাককার্থি। আর হচ্ছে জনকটা হলে তাহলে কি হবে, জনক হবে হচ্ছে অ্যালান টুরিং, অ্যালান টুরিং, উনি হচ্ছে জনক। আর জন ম্যাককার্থি হচ্ছে প্রথম পরিচয় করিয়ে দেন। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। দেন হচ্ছে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেট্রিক্স, রোবোটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি।
এটার অ্যান্সারটা কি হবে? এমডি ইমরান হোসেন অ্যান্সার দিয়েছে গ, রোবোটিক্স। দেখি আর কে কে অ্যান্সার দিতে পারে। এই অ্যাকচুয়েটর মূলত হচ্ছে ব্যবহার করা হচ্ছে আমাদের কিসে? রোবটে ব্যবহার করা হয়। রোবটের অনেকগুলো উপাদান আছে, ওই একটা উপাদান হচ্ছে কি আমাদের অ্যাকচুয়েটর। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের? রোবোটিক্স। অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় রোবটের নড়াচড়া করার জন্য, মূলত হচ্ছে কি ব্যবহার করা হয়? এই অ্যাকচুয়েটরটা ব্যবহার করা হয়। এখানে আরো অনেক ধরনের হচ্ছে আমাদের এই অ্যাকচুয়েটরের মতো রোবটে আরো অনেক ধরনের ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের হচ্ছে ব্যাটারির জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আমাদের এই সেন্সর ব্যবহার করা হয়, যাতে রোবট হচ্ছে কি করতে পারে? কিছু অনুভব করতে পারে। ঠিক আছে, সেন্সর। রোবটের আরো অনেক ধরনের উপাদান আছে, সেন্সর। তারপর হচ্ছে আমাদের যে ব্যাটারি, ঠিক আছে, ওগুলো হচ্ছে কি রোবটের একটা উপাদান। দেন আরেকটা হচ্ছে উপাদান আছে যেটা হচ্ছে রোবটকে আঁকড়ে ধরার জন্য ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে কি মুভমেন্ট বা হচ্ছে ম্যানিপুলেটর ব্যবহার করে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এই রোবটের হচ্ছে কি কি উপাদানগুলো, সেগুলো হচ্ছে আমরা বলে আসছি আগে কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে। দেন আমাদের যে কোশ্চেন সেটি হচ্ছে কোনটি ক্রায়ো শব্দের অর্থ প্রকাশ করে? খুবই গরম, চিকিৎসা, অসুস্থতা, বরফের মতো ঠান্ডা। আমরা ক্রায়ো সার্জারি পরে আসছি না? ক্রায়ো সার্জারি আমরা বলছিলাম এটা একটা কি চিকিৎসা পদ্ধতি। এখন এখানে এই ক্রায়ো শব্দের অর্থ কি? খুবই গরম, চিকিৎসা, অসুস্থতা, বরফের মতো ঠান্ডা। দেখি এটা কে আগে অ্যান্সার দিতে পারে। হ্যাঁ, ইমরান হোসেন অ্যান্সার দিয়েছে ঘ, বরফের মতো ঠান্ডা। চিকিৎসা নাকি বরফের মতো ঠান্ডা হবে? কিন্তু কোশ্চেনটা একটু কি কনফিউজিং মনে হইতে পারে। ঠিক আছে, যে ক্রায়ো সার্জারি আমরা বলছিলাম একটা চিকিৎসা পদ্ধতি, তাহলে অ্যান্সারগুলো কি চিকিৎসা হইতে পারে, বা হচ্ছে কি আমরা বলছিলাম যে এই ক্রায়ো সার্জারির মাধ্যমে কি অত্যন্ত শীতল তাপমাত্রা হচ্ছে প্রয়োগ করে আমাদের রোগাক্রান্ত কোষকে ধ্বংস করা হয়। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে কিন্তু আমাদের বরফের মতো ঠান্ডা। তার মানে হচ্ছে ইমরান হোসেনের অ্যান্সারটা কি হয়েছে? সঠিক হয়েছে। তার মানে আমাদের ক্রায়ো শব্দের অর্থ কি হবে? চিকিৎসা না, বরফের মতো ঠান্ডা হবে। এগুলো কিন্তু বিগত সালের কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন করছে কিন্তু একটু কি কনফিউজিং। তারপর হচ্ছে সার্জারি, ক্রায়ো মানে হচ্ছে আমরা বলছিলাম বরফের মতো ঠান্ডা। তাহলে সার্জারির অর্থ কি হবে? হাতের কাজ, চিকিৎসা করা, কেটে ফেলা, নিখুঁত কাজ। দেখি এটার অ্যান্সার কে দিতে পারে। সার্জারি শব্দের অর্থ কি হবে তাহলে? যে সবচেয়ে সঠিক অ্যান্সার দিতে পারবে তার জন্য একটা পুরস্কার থাকবে। ঠিক আছে, দেখি কে কে সঠিক অ্যান্সার দিতে পারে। আমাদের সার্জারি, আমরা ক্রায়ো করছিলাম বরফের মতো ঠান্ডা, আর হচ্ছে কি সার্জারি শব্দের অর্থ হবে কি হাতের কাজ। ঠিক আছে, সার্জারি শব্দের অর্থ কি হবে? হাতের কাজ। এটা কিন্তু কি সার্জারি মানে হাতের কাজ জিনিসটা হচ্ছে কি মনে হয় অ্যান্সারটা কি সঠিক না কিন্তু। ঠিক আছে, এই যে ইমরান হোসেন অ্যান্সার দিচ্ছে গ, কেটে ফেলা হবে না কিন্তু। ঠিক আছে, অ্যান্সার হবে কি হাতের কাজ। এগুলো হচ্ছে বিভিন্ন সালে হচ্ছে বোর্ডে হচ্ছে এই অ্যান্সারটা আসছে। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্ট হচ্ছে কি এই ধরনের কোশ্চেনগুলো আসে থাকে। তারপর আমাদের এই অধ্যায়ের লাস্ট যে কোশ্চেন সেটি হচ্ছে বায়োমেট্রিক্সে মানুষের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য কোনটি? ফেস, ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট। অ্যান্সার হবে কোনটা? 1, 2 নাকি 1 আর 3 নাকি 2 আর 3 নাকি 1, 2, 3? কোনটা হবে অ্যান্সার? বায়োমেট্রিক্সের প্রকার থেকে হচ্ছে এই কোশ্চেনটা করছে। ঠিক আছে, আমরা বলছিলাম না বায়োমেট্রিক্সের প্রকারগুলো করতে হবে। বায়োমেট্রিক্স হচ্ছে টোটাল 2টা প্রকার। ঠিক আছে, 2টা প্রকার, একটা হচ্ছে কি শারীরবৃত্তীয় আর একটা হচ্ছে আচরণগত। ঠিক আছে, তাহলে শারীরবৃত্তীয় কোনগুলো, আচরণগত কোনগুলা? এখানে কিন্তু অ্যান্সার হবে কি ফেস হচ্ছে আমাদের কি শারীরবৃত্তীয় হচ্ছে কি প্রকার, ডিএনএ হচ্ছে শারীরবৃত্তীয় প্রকার, ফিঙ্গারপ্রিন্টও কি আমাদের শারীরবৃত্তীয় প্রকার। তার মানে হচ্ছে এখানে অ্যান্সার হবে 1, 2, 3। তাহলে এটার অ্যান্সার হবে কত? গহ। শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য হচ্ছে ফেস, ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট। তাহলে আচরণগত হলে কি কি হতে পারে? আচরণগতের উদাহরণগুলো হচ্ছে আমাদের কি স্ট্রোক। মূলত আমরা কিবোর্ডের লিখি না, আমাদের এক একজনের হচ্ছে কিবোর্ডের টাইপিং স্পিড এক এক ধরনের। এভাবে হচ্ছে কি মানুষকে কি শনাক্ত করা যায় আর কি। ঠিক আছে, কি স্ট্রোক, KEYSTROKE, কি স্ট্রোক।
ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের ভয়েস হচ্ছে কি আমাদের এই আচরণগতের উদাহরণ। একজনের সাথে একজনের ভয়েস কিন্তু মিলে না, ঠিক আছে, ভয়েসের মাধ্যমে মানুষকে কি করা যায়, শনাক্ত করা যায়। তো এগুলো হচ্ছে আমাদের আচরণগত আরও বিভিন্ন ধরনের উদাহরণ থাকতে পারে, এগুলো হচ্ছে আমাদেরকে বই থেকে দেখে নিতে হবে। ঠিক আছে, তার মানে বায়োমেট্রিক্স জিনিসটা আশা করি তোমাদের ক্লিয়ার। এখান থেকে যিনি কোনটা হচ্ছে উদাহরণ কি, এগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে আমরা যদি একটা সৃজনশীল সলভ করি, দেখা যাক এখান থেকে কি ধরনের সৃজনশীল আসে। আমাদের একটা সৃজনশীল কোশ্চেন দেওয়া আছে, এটা মেবি হচ্ছে ঢাকা বোর্ড 2019-এর কোশ্চেন, ইফ আই নট রং। আচ্ছা যাই হোক, এটা একটা 2014 সালের কোশ্চেন। আমরা দেখি হচ্ছে কোশ্চেনটা হচ্ছে দেওয়া আছে আমাদের, ডক্টর নিলয় ব্রেন ক্যান্সার নিরাময়ে শীতল, এটা হবে কি শীতল আর্গন গ্যাস, ঠিক আছে, শীতল আর্গন গ্যাস ব্যবহারের চিকিৎসা পদ্ধতি প্রয়োগের জন্য অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে একটি সিমুলেটেড, এখন ওটা কি দেওয়া আছে, সিমুলেটেড অপারেশন, ঠিক আছে, সিমুলেটেড অপারেশন সম্পন্ন করেন। তাহলে আমাদের ক নাম্বার দেওয়া আছে কৃত্রিম বুদ্ধিমত্তা কি, 2 নম্বর দেওয়া আছে আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণের পদ্ধতি বুঝিয়ে লিখো, গ নাম্বারে দেওয়া আছে হচ্ছে ডাক্তার নিলয়ের চিকিৎসা পদ্ধতিটি ব্যাখ্যা করো, ঘ নাম্বার দেওয়া আছে ডক্টর নিলয়ের অপারেশনের অভিজ্ঞতা লাভের পরিবেশের প্রভাব বিশ্লেষণ করো। এখন তোমাদের জন্য প্রথম কোশ্চেন, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা কি, এটা কিন্তু আমি আগে বলে আসছি কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে, দেখি কেউ অ্যান্সারটা দিতে পারে কিনা। কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে? কৃত্রিম বুদ্ধিমত্তা বা হচ্ছে এআই, ঠিক আছে, এআই হচ্ছে আমাদের যদি কোনো যন্ত্র বা কোনো ডিভাইস যদি মানুষের মতো করে চিন্তা ভাবনা করে, কোনো সমাধান দিতে পারে, কোনো অ্যান্সার দিতে পারে, তাহলে তাকে কি বলা হয়, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। চ্যাট জিপিটি কি করে আমাদের, কোনো আমরা যদি জিজ্ঞাসা করি সে কিন্তু কি নিজের মতো করে একটা অ্যান্সার দিতে পারে, ঠিক আছে, মানুষের চেয়ে আরো ভালোভাবে গুছিয়ে অ্যান্সার দিতে পারে। তার মানে হচ্ছে কি মানুষের মতো করে চিন্তা ভাবনা করে কি অ্যান্সার দিতে পারে, ও কিন্তু কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসে না, নিজের মতো করে অ্যান্সারগুলো কিন্তু দেয় আমাদের যে এআই গুলো আছে। বাট আমরা যদি গুগলকে যদি তাও আমরা কিন্তু গুগল থেকে কিন্তু কোশ্চেন করতে পারি, ঠিক আছে, গুগলকে কোশ্চেন করলে ও কিন্তু অ্যান্সার দিতে পারে, বাট কিন্তু ওর নিজস্ব অ্যান্সার না, বিভিন্ন ধরনের সাইটে বা ওয়েবসাইটে হচ্ছে আপলোড করা থাকে, ওগুলো আমাদের সামনে নিয়ে আসে। বাট চ্যাট জিপিটি কি করে, ও নিজের মতো করে অ্যান্সারগুলো দেয়। এই জন্য হচ্ছে আমাদের গুগল আর কিন্তু আমাদের এআই কিন্তু দুটো কিন্তু কি আলাদা জিনিস, ঠিক আছে। আমরা তাহলে বুঝতে পারলাম কৃত্রিম বুদ্ধিমত্তা কি। দেন হচ্ছে আমাদের আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণের পদ্ধতি বুঝিয়ে লিখো, আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণের পদ্ধতি, এটা হচ্ছে কোথা থেকে আসছে তাহলে কোশ্চেনটা, এটা কিন্তু আমাদের আসছে কোথা থেকে, আমাদের একটু আগে হচ্ছে দেখে আসছিলাম এই যে বায়োমেট্রিক্স, ঠিক আছে, বায়োমেট্রিক্সের মাধ্যমে আমরা কি করতে পারছি, এই যে একটা আমরা পড়ছিলাম আচরণগত, ঠিক আছে, মানে কোন ব্যক্তিকে হচ্ছে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি আমরা। তাহলে এখান থেকে যে কোশ্চেনটা করছে সেটা হচ্ছে আচরণের মাধ্যমে, ঠিক আছে, আমরা একটু আগে পড়ে আসছি বায়োমেট্রিক্স একটা প্রকার হচ্ছে আচরণগত, তার মানে আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণের পদ্ধতি কি, বায়োমেট্রিক্স, ঠিক আছে। তাহলে আমরা এখানে প্রথমে অ্যান্সারটা দিব হচ্ছে আমাদের কোনো ব্যক্তিকে যদি অদ্বিতীয়ভাবে আমরা যদি শনাক্ত করতে চাই, তাহলে হচ্ছে আমরা বায়োমেট্রিক্স ব্যবহার করব। তারপর হচ্ছে বায়োমেট্রিক্স কত প্রকার, 2 প্রকার, শারীরবৃত্তীয়, আচরণগত। সো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আচরণের মাধ্যমে হচ্ছে আমরা কি কোনো ব্যক্তিকে কি অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি, তার মানে হচ্ছে আমাদের আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণের পদ্ধতি হচ্ছে কি বায়োমেট্রিক্স। আমরা এভাবে গুছিয়ে লিখে দেবো, ঠিক আছে, 2-3 লাইন লিখলে হবে আমাদের 2 নম্বরের কোশ্চেনের জন্য, এই তো 2 মার্ক, আমাদের 3 লাইন লিখলে এনাফ। তারপর হচ্ছে গ নাম্বার, দেখি এটার অ্যান্সার কেউ দিতে পারে কিনা, ডক্টর নিলয়ের চিকিৎসা পদ্ধতি কি, উনি কোন চিকিৎসা পদ্ধতি ব্যবহার করছে। আমাদের এই অধ্যায় কিন্তু চিকিৎসা পদ্ধতি কিন্তু একটাই পড়ে আসছি আমরা, তাহলে অ্যান্সারটা কি হবে, দেখি কেউ অ্যান্সার দিতে পারে কিনা। গ নাম্বার অ্যান্সারটা কি হবে, ডক্টর নিলয়ের চিকিৎসা পদ্ধতি কি হবে, আমরা এখানে কিন্তু আমাদের একটা দেওয়া আছে, সেটা হচ্ছে কি শীতল আর্গন, ঠিক আছে, আমরা একটা পরে আসছি না ক্রায়ো সার্জারি হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে হচ্ছে কি অত্যন্ত শীতল তাপমাত্রা প্রয়োগ করে রোগাক্রান্ত কোষকে ধ্বংস করা হয়। তার মানে এখানে শীতল তাপমাত্রা প্রয়োগ করছে। আর আর্গন গ্যাস হচ্ছে কি আমাদের ক্রায়ো সার্জারির একটি ক্রায়োজেনিক এজেন্ট বা হচ্ছে গ্যাস, তার মানে চিকিৎসা পদ্ধতি হবে কি ক্রায়ো সার্জারি। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো। এখান থেকে এখন তাহলে কোশ্চেনগুলো আমরা কিভাবে দেবো, প্রথমে হচ্ছে আমরা লিখে দিব ডক্টর নিলয়ের চিকিৎসা পদ্ধতি হচ্ছে কি ক্রায়ো সার্জারি, তারপর হচ্ছে ক্রায়ো সার্জারির সংজ্ঞাটা দিয়ে দিব, ক্রায়ো সার্জারি কাকে বলে, দেন হচ্ছে আমরা কি ক্রায়ো সার্জারিতে কি ধরনের ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করা হয় সেগুলো লিখবো, তারপর হচ্ছে ক্রায়ো সার্জারি আমাদের কি কি সুবিধা কি কি অসুবিধা এগুলো লিখে দেবো। 3 মার্কের কোশ্চেন, আমাদের এই জিনিসগুলো হচ্ছে কি ডাইরেক্ট বর্ণনা করে দিলে হবে। আমরা এখানে হচ্ছে মনে রাখতে হবে আমাদের মূল কথাগুলো আমাদের মূলত লিখতে হবে। আমরা অনেক বড় না লিখে যদি মূল কথাটা যদি লিখে দেই, অল্প লিখলে হচ্ছে কি বেশি মার্ক পাওয়া যাবে। আর যদি মূল কথা না এনে যদি আমরা ঘুরে পেঁচে অনেক কিছু লিখে দেই, 2 পেজ লিখলে হচ্ছে কি আমাদের মার্ক আসবে না। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে আমাদের মূল কথাগুলো যাতে আমরা কি নিয়ে আসি, ঠিক আছে। প্রথমে হচ্ছে আমাদের যে জিনিসটা আমাদের কোশ্চেনে করছে ওই জিনিসটার নামটা বলতে হবে, তারপর ওই জিনিসটা সংজ্ঞা দিতে হবে, দেন হচ্ছে আমরা কি ব্যাখ্যা করব।
সর্বশেষ যেটি সেটি হচ্ছে রক্ত নিলয়ের অপারেশনের অভিজ্ঞতা লাভের পরিবেশের প্রভাব বিশ্লেষণ করো। এখানে কোন ধরনের পরিবেশ ব্যবহার করা হয়েছে? অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে একটি সিমুলেটেড, এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, কিওয়ার্ড দেওয়া আছে সিমুলেটেড অপারেশন। এই সিমুলেটেড কাকে বলে? আমরা ভার্চুয়ালিটি পড়ে আসছি না, ভার্চুয়ালিটি ত্রিমাত্রিক সিমুলেটেড পরিবেশ কি তৈরি করে। ভার্চুয়াল রিয়েলিটির অপর একটা নাম হচ্ছে আমাদের সিমুলেটেড পরিবেশ, ঠিক আছে। তাহলে হচ্ছে এখান থেকে কি হবে, আমাদের হচ্ছে এই অভিজ্ঞতার হচ্ছে কি আমাদের ভার্চুয়াল রিয়েলিটি বা হচ্ছে ভিআর, ঠিক আছে। এখানে হচ্ছে ভিআর হচ্ছে কি বিশ্লেষণ করতে হবে, ভিআর কোথায় কোথায় ব্যবহার করা হয়, ভিআর কি উপকারিতা কি অপকারিতা, ঠিক আছে। ভিআর হচ্ছে কোথায় কোথায় ব্যবহার করা হয় আমাদের বইতে কিন্তু ধারাবাহিকভাবে দেওয়া আছে। আমাদের শিক্ষাক্ষেত্রে ব্যবহার করতে পারি, তারপর হচ্ছে যে বিমান বাহিনীর প্রশিক্ষণে, সেনাবাহিনীর প্রশিক্ষণে, তারপর হচ্ছে গাড়ির ড্রাইভিং প্রশিক্ষণের ক্ষেত্রে হচ্ছে ভিআর ব্যবহার করা হয়, তারপর হচ্ছে ডাক্তারদের বিভিন্ন প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমাদের এতগুলো দেওয়ার দরকার নেই, আমরা 3, 4টা বা 5, 6টা দিয়ে দিলে কিন্তু আমাদের এনাফ। তারপর হচ্ছে আমাদের ভিআরে কিন্তু উপকারিতা আছে, এগুলো হচ্ছে আমাদের কি উপকারিতা, তারপর বিভিন্ন ধরনের অপকারিতাও আছে। এই ভিআরের মাধ্যমে যদি আমরা সবসময় যদি ভিআর ব্যবহার করি, ঠিক আছে, আমাদের চোখের সমস্যা হইতে পারে, তারপর মস্তিষ্কে কি হইতে পারে, সমস্যা হইতে পারে আর কি। তো এই জিনিসগুলো আমাদেরকে এখান থেকে উল্লেখ করে দিতে হবে, যে এই পরিবেশের প্রভাবগুলো। তো প্রথমত লিখতে হবে আমাদের যে রক্ত নীল অপারেশন অভিজ্ঞতা লাভের জন্য হচ্ছে উনি কি ব্যবহার করে, পরিবেশটা হচ্ছে সিমুলেটেড পরিবেশ ব্যবহার করে, এটার নাম হচ্ছে কি ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি। দেন হচ্ছে আমরা আস্তে আস্তে ব্যাখ্যাগুলো করব। আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার। দেন হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। যেহেতু আমাদের প্রত্যেকটা অধ্যায় হচ্ছে শেষ করতে হবে, আমরা একটু তাড়াতাড়ি আগানোর চেষ্টা করব। দেন এখানে হচ্ছে আমাদের কি প্রশ্নগুলো দেওয়া আছে, কোন বোর্ডে হচ্ছে কত সালে কয়টা করে কোশ্চেন আসছে। তো আমরা যেটা বলছিলাম আর কি, দ্বিতীয় থেকে আমাদের মতো 2টা কোশ্চেন আসে, ঠিক আছে। আর এমসিকিউ জন্য এভারেজে 5টা, দেখেন এখানে এভারেজে কিন্তু 5টা দেওয়া আছে, মাঝে মাঝে 2-1টা হচ্ছে কয়টা দেওয়া আছে, 2-1টাতে হচ্ছে আমাদের 2-1টা বোর্ডে 6টা দেওয়া আছে। বাট আমাদের এবার যদি দেখি শুধুমাত্র আমাদের এই 24 সালে শুধুমাত্র ময়মনসিংহ বোর্ডে হচ্ছে একটা কোশ্চেন আসছে সিকিউ, বাট বাকি বোর্ডগুলোতে কয়টা আসছে, 2টা করে কিন্তু আসছে। সো এই রেশিওটাই আসলে মূলত থাকে। সো এখান থেকে আর খুব একটা হচ্ছে আমাদের এই বাকিগুলো যদি দেখি, সেম রেশিওটা কিন্তু কি প্রত্যেকটা হচ্ছে ইয়ারের সেম রেশিওটাই কি ফলো করা হয়েছে। তো আমরা এখানে সময় না ব্যয় করে আমরা দ্বিতীয় অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিক সেগুলোতে মুভ করি। সো আমাদের এখান থেকে যে গুরুত্বপূর্ণ টপিক সেগুলো হচ্ছে আমাদের প্রথমে ব্যান্ডউইথ, দেন হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা কমিউনিকেশন মাধ্যম, মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্ম, নেটওয়ার্ক ডিভাইস, দেন হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। এই দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের এই জিনিসগুলো হচ্ছে পড়তে হবে। সো এই অধ্যায়ের 2টা পার্ট কিন্তু টোটাল আমাদের, একটা হচ্ছে আমাদের কমিউনিকেশন সিস্টেম আর একটা হচ্ছে নেটওয়ার্কিং। সো এখানে হচ্ছে যে নেটওয়ার্কিং থেকে আছে যে 2টা টপিক আমাদের একটু পড়তে হবে। এখান থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে নেটওয়ার্ক টপোলজিটা, এখান থেকে হিউজ পরিমাণ কোশ্চেন আসে। এখানে 2টা কোশ্চেন আছে, একটা হচ্ছে প্রথম পার্ট থেকে আসে আর একটা হচ্ছে দ্বিতীয় পার্ট থেকে আসে। সো আমরা দেখি কোন কোন পার্ট থেকে আমাদের কি কি পড়তে হবে। এখান থেকে প্রথমে দেওয়া আছে যে এই সেম ভাবে হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু এই যে এই ব্যান্ডউইথ, ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মোড, ঠিক আছে, এগুলো সংজ্ঞাগুলো কিন্তু পড়তে হবে, যেটা আমরা প্রথমে দেখে আসছিলাম। এই ব্যান্ডউইথের আমাদের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড। আমরা হচ্ছে এই যে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যদি আমরা মোবাইল ফোন যখন ইউজ করি, আমাদের ফোনের উপরে কিন্তু স্পিড লেখা ওঠে, কত সেকেন্ড হচ্ছে কি কত এমবি বা কত কেবি খরচ হইতেছে। সো এইটাই হচ্ছে মূলত আমাদের ব্যান্ডউইথ। এই ওদের টপিকগুলো দেখতে একটু কঠিন মনে হইতে পারে, বাট হচ্ছে আমাদের প্রত্যেকটা টপিকের সাথে কিন্তু আমরা পরিচিত। আমরা হচ্ছে মোবাইল ফোন কীভাবে ব্যবহার করি, মোবাইল ফোনে কত স্পিড, মোবাইল ফোনের ডেটাগুলো যে পাঠায় এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, এই ডেটাগুলো আসলে কীভাবে যায়, সরাসরি যায় নাকি হচ্ছে কি একে বেঁকে যায়, ঠিক আছে, নাকি একসাথে যায় নাকি হচ্ছে একটা করে যায়। তারপর হচ্ছে আমরা কি কি ডিভাইস ব্যবহার করি, ঠিক আছে, কিছু কিছু মাধ্যম আছে তার মাধ্যম, কিছু তারবিহীন মাধ্যম। এই জিনিসগুলো নিয়ে হচ্ছে মূলত এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। মানে জিনিসগুলোর সাথে আমাদের আমাদের দৈনন্দিন জীবনে আমরা এই জিনিসগুলো ব্যবহার করি, বাট টার্মগুলো একটু কঠিন, জিনিসগুলো হচ্ছে কি আমাদের জন্য সহজ হবে আশা করি। আমাদের প্রথম যেটা সেটা বলছিলাম যে ব্যান্ডউইথ বা হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড। এখান থেকে আমাদের যেটা জানতে হবে এই যে এই ব্যান্ডউইথের প্রকারগুলা। ব্যান্ডউইথ মূলত 3 প্রকার, এই 3টা প্রকার হচ্ছে আমাদের পড়তে হবে, প্রকার ভেদটা পড়তে হবে। তারপর হচ্ছে প্রত্যেকটা প্রকার ভেদের রেঞ্জগুলো পড়তে হবে আমাদের, রেঞ্জ। দেন হচ্ছে আমাদের উদাহরণ, রেঞ্জ আর উদাহরণ। এই জিনিসগুলো পড়লে আমাদের এখান থেকে হয়ে যাবে। এখান থেকে খুব একটা সৃজনশীল আসে না, এমসিকিউ মানে শখটা সামনে দেখাবো কি কি পড়তে হবে। 3টার হচ্ছে কি আমাদের শখটা দেখাবো, সেখান থেকে রেঞ্জগুলো উদাহরণগুলো দেওয়া আছে একসাথে। সো দেন আমাদের যেটা আছে ডেটা ট্রান্সমিশন মেথড, এই মেথডটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সৃজনশীল আসে এখান থেকে বেশিরভাগ সময় আসে। এখান থেকে যে জিনিসগুলো জানতে হবে আমাদের, ডেটা ট্রান্সমিশন মেথড থেকে হচ্ছে আমাদের প্রকারগুলো জানতে হবে, প্রকারগুলো আর হচ্ছে প্রত্যেকটার ব্যাখ্যা চিত্রসহ, ব্যাখ্যা পড়তে হবে চিত্রসহ। ঠিক আছে, ডেটা ট্রান্সমিশন মেথডগুলো হচ্ছে প্রথমত 2 প্রকার,
প্যারালাল সিরিয়ালগুলো হচ্ছে আবার 3 প্রকার, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। এখন কোনটা চিত্র কিরকম, তারপর হচ্ছে কোনটা হচ্ছে কোন কোন কাজে ব্যবহার করা হয়, কোনটা হচ্ছে দুইটার ভিতরে পার্থক্য কি হতে পারে, অ্যাসিনক্রোনাস সিনক্রোনাসের ভিতরে পার্থক্যগুলো কি, এগুলো থেকে হিউজ পরিমাণে কোশ্চেন আসছে আমাদের। সো আমাদের চিত্র সহ কিন্তু আমাদের কি জানতে হবে আর কি। যেহেতু এটা অ্যানালাইসিস ক্লাস, সো হচ্ছে আমরা ডিপে হচ্ছে আমরা যাইতে পারবো না, আমাদের রেগুলার যে ক্লাসগুলো আছে সেগুলোতে আমরা দেখার চেষ্টা করবো। দেন হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশন মোড, ঠিক আছে। এই মোডগুলো থেকে আমাদের সেমভাবে হচ্ছে আমাদের কি পড়তে হবে, প্রকারভেদগুলো পড়তে হবে, এগুলোর প্রকার আর হচ্ছে আমাদের উদাহরণ পড়তে হবে এখান থেকে, প্রকার আছে উদাহরণ ডেটা ট্রান্সমিশন মোড থেকে। তারপর হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যম, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই কমিউনিকেশন মাধ্যমগুলো হচ্ছে আমাদের 2 ধরনের, তার মাধ্যম, তার বিহীন মাধ্যম, এইগুলো প্রকারগুলা। তারপর হচ্ছে আমাদের তার মাধ্যমের একটা প্রকার আছে আমাদের অপটিক্যাল ফাইবার কেবল, অনেকগুলো প্রকার দেওয়া আছে, টুইস্টেড পেয়ার কেবল আছে আমাদের, তারপর হচ্ছে কোএক্সিয়াল কেবল আছে, বাট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল, ঠিক আছে। এইটা খুবই গুরুত্বপূর্ণ, অপটিক্যাল ফাইবার কেবল। এখান থেকে বিগত সালে অনেকবার কোশ্চেন আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই প্রকারভেদগুলো থেকে। তারপরে তার বিহীন মাধ্যম আছে, ওগুলোর কি বিস্তারিত আমাদের ব্যাখ্যাগুলো পড়তে হবে আর কি, প্রকারগুলোর ব্যাখ্যা পড়তে হবে। এই জন্য এগুলো হচ্ছে চিত্রগুলো পড়তে হবে সাথে সাথে, ঠিক আছে। চিত্র কেউ অপটিক্যাল ফাইবার আঁকে, কেউ কোএক্সিয়াল কেবলগুলো আঁকে। দেন হচ্ছে আমাদের মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্ম, আমরা এখন কি 5G বা হচ্ছে 4G ব্যবহার করি, এখন 5G আসে নাই, যদিও বাংলাদেশে এখন আসে নাই, সো শীঘ্রই চলে আসবে। যে এই জন্য কোন প্রজন্মে আসলে কি কি হচ্ছে আমাদের বৈশিষ্ট্য আর কি, কোন প্রজন্মে কখন হচ্ছে, কোন প্রজন্মে আমাদের এই ইন্টারনেট চালু হয়েছে, কোন প্রজন্ম থেকে আমরা মেসেজ পাঠানো শুরু করতে পারতেছি, সো এই জিনিসগুলো আর কি, ঠিক আছে। যে মোবাইল ফোনের 4টা প্রজন্ম আমাদের মূলত দেওয়া আছে, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম, মানে জেনারেশন, ঠিক আছে, 1G 2G। সো এই প্রজন্মগুলো হচ্ছে বৈশিষ্ট্যগুলো পড়তে হবে আমাদের, কোন প্রজন্মের কি কি বৈশিষ্ট্য। দেন হচ্ছে আমাদের নেটওয়ার্কিং ডিভাইস, এখান থেকে খুব একটা সিকিউতে গগ হতে কোশ্চেন আসে না, এখান থেকে যেগুলো আসে সেগুলো হচ্ছে আমাদের এমসিকিউ আসে অনেক। সো আমাদের অনেক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস আছে, মডেম, তারপর হচ্ছে মডেমের কাজ কি, ঠিক আছে, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা। সো এই টার্মটা আছে, পরীক্ষা আসতে পারে যে কোনটি হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল রূপান্তর করে, ঠিক আছে। নিচে অনেকগুলো অপশন দেওয়া থাকতে পারে, মডেম, রাউটার, ঠিক আছে, হাব, সুইচ, এভাবে কোশ্চেনগুলো আসে মূলত। দেন তাহলে আমাদের এখানে কি পড়তে হবে, নেটওয়ার্কিং ডিভাইসগুলো পড়তে পারে। নেটওয়ার্কিং ডিভাইসগুলো কি কি দেওয়া আছে, মডেম আছে আমাদের, তারপর আছে রাউটার আছে, তারপর আছে হাব, সুইচ, তারপর আছে এনআইসি বা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই জিনিসগুলোর কোনটার কাজ কি, এই কাজগুলো আমাদের কি করতে হবে, জানতে হবে। দেন হচ্ছে নেটওয়ার্ক টপোলজি, এটা আগেই বলছিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার। এই নেটওয়ার্ক টপোলজি থেকে আমাদের যে জিনিসগুলো জানতে হবে, নেটওয়ার্ক টপোলজি চিত্র, মাস্ট চিত্রগুলো জানতে হবে। পরীক্ষা মূলত চিত্রগুলো দেওয়া থাকে, চিত্রগুলো থেকে বলতে পারে যে উদ্দীপকের ওই চিত্রটি কি সেটি ব্যাখ্যা করে আর কিভাবে কোশ্চেনগুলো আসে মূলত। তার মানে এখান থেকে কি জানতে হবে, প্রথমত চিত্রগুলো জানতে হবে, তারপর হচ্ছে চিত্রগুলোর কি ব্যাখ্যাগুলো জানতে হবে। 6টা টপোলজি দেওয়া আছে আমাদের, রিং টপোলজি, বাস টপোলজি, মেশ টপোলজি, তারপর হচ্ছে ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি, ঠিক আছে। তো এই টপোলজিগুলোর কোনটার কাজ কি, কোনটা আমাদের জন্য সুবিধাজনক, এই জিনিসগুলো হচ্ছে ব্যাখ্যাগুলো আমাদের জানতে হবে। সো এই হচ্ছে আমাদের মূলত দ্বিতীয় অধ্যায়ের আলোচনা, এইগুলো পড়লেই হবে মূলত। এই জন্য এখান থেকে কিন্তু কোশ্চেনটা থাকবে, যেহেতু 2টা কোশ্চেন থাকে আমাদের স্বাভাবিক অবস্থায়, টপোলজি থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসেই। দেন হচ্ছে এখান থেকে কমিউনিকেশন মাধ্যম থেকে আসতে পারে, হয়তো পারে এটা ট্রান্সমিশন মেথড থেকে আসতে পারে আরেকটা কোশ্চেন, ঠিক আছে। আর বাকিগুলো হচ্ছে আমাদের মূলত হচ্ছে কি কিসের জন্য, এই জন্য এই এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আর এই জন্য অপটিক্যাল ফাইবারটা একটু দেখতে হবে। সো আই থিঙ্ক এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার। দেন হচ্ছে আমরা বলছিলাম যে ডেটা ট্রান্সমিশন যে হচ্ছে স্পিডগুলো আছে সেগুলো হচ্ছে 3টা প্রকার, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। এখান থেকে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা রেঞ্জগুলা, ঠিক আছে। ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন রেঞ্জ হচ্ছে 45, সর্বোচ্চ হচ্ছে এখানে 300 হবে, কিন্তু এখানে হবে 300 বিপিএস, ঠিক আছে। ন্যারো ব্যান্ড 45 থেকে 300 বিপিএস, এই বিপিএস এর পূর্ণরূপ এটা কিন্তু পরীক্ষা আসছিল, বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। তাহলে হচ্ছে এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে এই আমাদের যে স্পিডগুলো আছে, ব্যান্ডউইথগুলো আছে, সেগুলো কিসের মাধ্যমে হচ্ছে গণনা করা হয়, তাহলে অ্যান্সারগুলো হবে কি বিপিএস বা বিট পার সেকেন্ড। দেন হচ্ছে ভয়েস ব্যান্ড, ভয়েস ব্যান্ড হচ্ছে সর্বনিম্ন 1200, সর্বোচ্চ হচ্ছে 9600। আর আমাদের যেটা ব্রডব্যান্ড সেটা হচ্ছে কি 1 Mbps এর অধিক, ঠিক আছে, 1 Mbps এর অধিক, তাহলে সেটা হবে ব্রডব্যান্ড।
এই যে ন্যারো ব্যান্ডটা ব্যবহার করা হচ্ছে কিসে, টেলিগ্রাফ, এটার নাম হচ্ছে টেলিগ্রাফ, টেলিগ্রাফ। আর কি এটা ব্যবহার করে টেলিফোনে। আর হচ্ছে ব্রডব্যান্ডটা ব্যবহার করা হয় অপটিক্যাল ফাইবার কেবল, এটা কি অপটিক্যাল ফাইবার কেবল, ঠিক আছে, ফাইবার কেবল। এই চারটা এখানে আনার হচ্ছে কারণ হচ্ছে এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু এমসিকিউ আসছে, আমরা সেটা সামনে সলভ করব, তখন দেখবো যে এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, যে এখান থেকে কোশ্চেনগুলো আসে কোনটা হচ্ছে সর্বনিম্ন স্পিড কত, সর্বোচ্চ স্পিড কত। তারপর হচ্ছে আমাদের আরেকটা ছক দেওয়া আছে সেখানে, এই যে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। এখান থেকে আমাদের যে জিনিসটা জানতে হবে, এখানে স্ট্যান্ডার্ডগুলো জানতে হবে, IEEE স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এখানে ব্লুটুথের হচ্ছে 802.15, ওয়াইফাই হচ্ছে 802.11, আর ওয়াইম্যাক্স হচ্ছে কত 802.16। এখান থেকে স্ট্যান্ডার্ডটা জানতে হবে, এগুলো খুব একটা আসে না, এগুলো হচ্ছে এক নজর দেখে নিব। আর হচ্ছে নেটওয়ার্ক টাইপটা, এটা কোন নেটওয়ার্ক গঠন করে, আমাদের ব্লুটুথ যেটা সেটা হচ্ছে গঠন করেছে WPAN। প্যান মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মানে আমাদের একটা রুমের হচ্ছে কি, একটা রুমের ভিতরে আমরা এটা ব্যবহার করতে পারবো ব্লুটুথটা, ঠিক আছে। এটা রেঞ্জ হচ্ছে 3 থেকে 10 মিটার, এর বাইরে কিন্তু এটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের ওয়াইফাই যেটা, সেটা হচ্ছে আমরা WLAN নেটওয়ার্ক গঠন করে, মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে এটা হইতে পারে একটা বিল্ডিং, জাস্ট একটা কি বিল্ডিং হচ্ছে কভার করতে পারবে আর কি। ওয়াইফাই কিন্তু একটা বিল্ডিং এর বাইরে কিন্তু কি আর খুব একটা কিন্তু এটার এরিয়া হচ্ছে কি পায় না, ঠিক আছে। তার মানে হচ্ছে ওয়াইফাই গঠন করে কি আমাদের ল্যান। আর ওয়াইম্যাক্স যেটা, সেটা হচ্ছে WMAN বা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মানে হিউজ পরিমাণ একটা জায়গা নিয়ে কি এটা গঠন করতে পারে, ঠিক আছে। এটা 50 কিলোমিটার জায়গা, তার মানে আমাদের সবচেয়ে হচ্ছে বড় জায়গা জুড়ে থাকে কি ওয়াইম্যাক্স, তারপর ওয়াইফাই, তারপর হচ্ছে কি ব্লুটুথ। এই রেঞ্জগুলো আমাদের জানতে হবে, এই যে এই স্ট্যান্ডার্ডগুলো, আর হচ্ছে আমাদের কোনটা হচ্ছে নেটওয়ার্ক টাইপ কি। দেন আমরা এই অধ্যায়ের কিছু MCQ সলভ করব এখন, বিগত সালে যে MCQগুলো আসছে, দেখি এগুলোর অ্যান্সার কে দিতে পারে। সবার আগে প্রথম আমাদের কোশ্চেন, ডেটা কমিউনিকেশন সিস্টেমের মূল উপাদান কয়টি, ঠিক আছে, বা ডেটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান কয়টি, এটা একদম আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথমে দেওয়া আছে, একদম শুরুতে দেওয়া আছে। অ্যান্সারটা কি হবে, ডেটা কমিউনিকেশন সিস্টেমের মূল উপাদান কয়টি, 3টি, 4টি, 5টি, 6টি। অ্যান্সারটা হবে হচ্ছে আমাদের 5টি, একদম শুরুতে দেওয়া আছে। ডেটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান হচ্ছে 5টি। প্রথম হচ্ছে আমাদের উৎস, 1 নম্বর হচ্ছে উৎস, তারপর হচ্ছে 2 নম্বরে প্রেরক, 3 নম্বর হচ্ছে আমাদের মাধ্যম, মাধ্যমগুলো আমরা পড়ছিলাম, তার মাধ্যম, তার বিহীন মাধ্যম। দেন হচ্ছে যেটি প্রেরক, প্রাপক, সর্বশেষ আমাদের যেটি, সেটি হচ্ছে গন্তব্য, ঠিক আছে। এগুলো কোনটা উৎস, উৎসের উদাহরণগুলো কিন্তু জানতে হবে আমাদের, প্রেরক কি, মাধ্যম কি, ঠিক আছে, এই জিনিসগুলো ডিটেলস আমাদের পড়তে হবে। একবার করে একটু বলে যাই, উৎস হচ্ছে মূলত আমাদের যে ডিভাইস থেকে মূলত আমরা হচ্ছে কি আমাদের তথ্যটা পাঠাবো, সেটা হচ্ছে আমাদের মূলত উৎস। আমরা পাঠাই কিসের মাধ্যমে, মোবাইল ফোন বা হচ্ছে কি কম্পিউটার মাধ্যমে, তাহলে এগুলো হচ্ছে আমাদের মূলত উৎস। আর প্রেরক হচ্ছে আমাদের মূলত মডেম, যেগুলোর মাধ্যমে আমরা নেটওয়ার্ককে কি কানেক্ট করি, মানে আমাদের উৎসটাকে যেটা হচ্ছে আমাদের পাঠানোর জন্য উপযোগী করে তোলে, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের মূলত প্রেরক। এটা হইতে পারে মডেম, রাউটার। দেন হচ্ছে মাধ্যম, মাধ্যমগুলো দেখছিলাম আমরা, তার মাধ্যম হতে পারে, তার বিহীন মাধ্যম হতে পারে, এটা নিয়ে কিন্তু আমাদের আলাদা একটা স্পেসিফিক টপিকই আছে, ঠিক আছে, ডেটা কমিউনিকেশন মাধ্যম নামে। প্রাপকটাও সেম, আমাদের প্রেরক হচ্ছে যে করবে তার জন্য কি একটা নেটওয়ার্কিং কানেক্ট করার জন্য কি একটা লাগবে না, ডিভাইস লাগবে। সেম ভাবে হচ্ছে যে গ্রহণ করবে তারও তো একটা ডিভাইস লাগবে, তার মানে হচ্ছে কি এটা হচ্ছে প্রাপক হচ্ছে কি আমাদের এই দুইটা সেম জিনিস। এটা মডেম বা রাউটার হতে পারে, এটা হচ্ছে কি মডেম বা রাউটার হতে পারে, আর এটা তো যে পাঠাবো আর কি মোবাইল বা হচ্ছে কম্পিউটার। দেন গন্তব্য হচ্ছে কি সেম, আমাদের একটা মোবাইল থেকে পাঠাবো আর একটা মোবাইল তো রিসিভ করতে হবে, ঠিক আছে, তার মানে গন্তব্যটা কি হবে, আমাদের উৎস আর গন্তব্য সেম হবে, মোবাইল ফোন। আশা করি শর্ট করা হচ্ছে, মানে কোনটার কাজ হচ্ছে কি আমরা এটা একটু বোঝানোর চেষ্টা করছি। দেন হচ্ছে যেটা কোশ্চেন, ডেটা ট্রান্সমিশন স্পিডের ক্ষুদ্রতম একক কি, এটা কিন্তু পরে আসছি। মানে ডেটা ট্রান্সমিশন স্পিড মানে হচ্ছে কি ব্যান্ডউইথ, ব্যান্ডউইথের ক্ষুদ্রতম একক কি, মানে ব্যান্ডউইথ কিসের দ্বারা হচ্ছে গণনা করা হয়, বিপিএস, কেবিপিএস, এমবিপিএস, জিবিপিএস। এটার অ্যান্সারটা কি হবে, ব্যান্ডউইথের ক্ষুদ্রতম একক বা হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিডের ক্ষুদ্রতম একক, বা হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড কিসের দ্বারা গণনা করা হয়, আমরা একটু আগে এটা দেখে আসছি, সেটা অ্যান্সারটা কি হবে, বিপিএস, বিট পার সেকেন্ড। দেন হচ্ছে ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন স্পিড কত, ওখান থেকে কিন্তু আসছে, এগুলো সবগুলো বিগত সালের কোশ্চেন, ঠিক
ঠিক আছে, সবার প্রথমে ছিল কি ন্যারো ব্যান্ড, তারপর ভয়েস ব্যান্ড, তারপর ব্রড ব্যান্ড। এটা ছিল কত, সর্বনিম্ন স্পিড ছিল কত 45। ঠিক আছে, ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন স্পিড ছিল কত 45 বিপিএস থেকে সর্বোচ্চ তাহলে কত হবে 300 বিপিএস। যদি হচ্ছে সর্বোচ্চ থাকতো তাহলে অ্যান্সার কত হতো 300 বিপিএস হতো। তারপর হচ্ছে ডেটা ভয়েস ব্যান্ড, তারপরটা হচ্ছে কি ভয়েস ব্যান্ড। প্রথম বলছিলাম ন্যারো ব্যান্ড, এখন ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ কত, আগেটা বলছিলাম আচ্ছা আমাদের ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন কত, এখানে হচ্ছে ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ কত। তাহলে এটার অ্যান্সারটা হবে কি, এটা ছিল কত 1200 বিপিএস থেকে 9600 বিপিএস, এখানে হবে বিপিএস। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা কত হবে 1200 বিপিএস। আমি দেখতেই পাচ্ছি এখান থেকে কিন্তু এগুলো সবগুলো বিগত সালে কোশ্চেন, তার মানে ওই ছকটা থেকে কিন্তু কি অনেকগুলো কিন্তু কোশ্চেন, ওই ছবিটা থেকে অনেকগুলো কোশ্চেন আসছে। তারপর আমাদের যে কোশ্চেন সেটি হচ্ছে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কত প্রকার। দেখি কেউ অ্যান্সার দিতে পারে কিনা এটার। ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কত প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। এটা টপিক ছিল ডেটা ট্রান্সমিশন মেথড নামে, মেথড মানে হচ্ছে কি পদ্ধতি। ঠিক আছে, তাহলে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কত প্রকার বা মেথড কত প্রকার। ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে 2 প্রকার। ঠিক আছে, মেথড 2 প্রকার, প্যারালাল আর হচ্ছে সিরিয়াল। প্যারালাল আর হচ্ছে সিরিয়াল। আবার সিরিয়াল গুলো হচ্ছে আবার 3 প্রকার, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। দেন হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো কি, ঠিক আছে, প্রাইমারি স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয় না, ডেটা ট্রান্সমিশনের গতি বেশি, ব্লক আকারে ডেটা প্রেরিত হয়, স্যাটেলাইট ব্যবহারে অধিক উপযোগী। অ্যান্সারটা কি হবে, এখান থেকে কোশ্চেনে কিন্তু অনেক ভাবে আসে। প্রাইমারি স্টোরেজ ডিভাইস, প্রাইমারি স্টোরেজ ডিভাইসটা আছে না, এটা হচ্ছে শুধুমাত্র একটার জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে শুধুমাত্র সিনক্রোনাসে। আর বাকি হচ্ছে যে দুইটা আছে সিনক্রোনাস, আইসোক্রোনাস, দুইটাতে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। তার মানে হচ্ছে কি এটার হচ্ছে কি সুবিধা হচ্ছে এটাতে প্রাইমারি স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয়, এটা হচ্ছে কি এটার কি সুবিধা। আর এটা প্রয়োজন হয় সিনক্রোনাসে। ঠিক আছে, যদি পরীক্ষা কোশ্চেন আসে যে প্রাইমারি স্টোরেজ ডিভাইস কোথায় ব্যবহার করা হয়, তাহলে অ্যান্সারগুলো যদি দেওয়া থাকে, অপশনে দেওয়া থাকে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, তাহলে অ্যান্সারটা কি হবে, অবশ্যই সিনক্রোনাস হবে। এভাবে কিন্তু কোশ্চেন আসে। তাহলে এখানে অ্যান্সারটা হবে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না আমাদের অ্যাসিনক্রোনাসে। তারপরে যে কোশ্চেন সেটি হচ্ছে মোবাইল ফোনে কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করা হয়। মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড, এই মোড থেকে এই টপিক থেকে কোশ্চেনটা আসছে। মোডগুলো হচ্ছে মূলত 3 প্রকার, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এখানে হচ্ছে মোবাইল ফোনে হচ্ছে কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করা হয়। আমাদের সিমপ্লেক্স যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে আমরা এক দিক থেকে হচ্ছে কি ডেটা আদান প্রদান করতে পারবো। যেমন হচ্ছে এই যে এখন আমি কথা বলতেছি, শুধুমাত্র কি আমি ইনপুট দিতে পারতেছি, বাট তোমরা যারা দেখতেছো তারা কিন্তু কি কোনো ইনপুট দিতে পারতেছো না। তার মানে কি শুধু একমুখী হইতেছে। যদি একমুখী হয় এরকম, তাহলে সেটা হবে সিমপ্লেক্স। আর হাফ ডুপ্লেক্স হচ্ছে উভয় দিক থেকে হবে, মানে উভয় দিক থেকে এখান থেকেও ইনপুট দেওয়া যাবে, অপর দিক থেকে ইনপুট আসবে, বাট একই সময় করা যাবে না। এর উদাহরণ কি হতে পারে, এটার উদাহরণগুলো হচ্ছে আমাদের ওয়াকিটকি, পুলিশেরা তো ওয়াকিটকি থাকে না, ওখান থেকে হচ্ছে কি উভয় দিক থেকে তথ্য আদান প্রদান করা যায়, কথা বলা যায়, বাট একই সময় করা যায় না। একজন কথা বলে, দেন তারপর আরেকজনকে অ্যাক্সেস দেওয়া হইলে সে কথা বলতে পারে। তার মানে হচ্ছে হাফ ডুপ্লেক্সটা আমরা বুঝতে পারলাম। দেন হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স হচ্ছে উভয় দিক থেকে একসাথে কথা বলা যাবে। আমরা যখন মোবাইল ফোনে কথা বলি, তার মানে কি একসাথে কথা বলতে পারি না আমরা, তার মানে হচ্ছে কিসের উদাহরণ, ফুল ডুপ্লেক্সের উদাহরণ। আমরা এখানে মোবাইল ফোন তাহলে কিসের উদাহরণ হবে, ফুল ডুপ্লেক্সের উদাহরণ। মোবাইল ফোন, টেলিফোন, এগুলো হচ্ছে কিসের উদাহরণ, ফুল ডুপ্লেক্সের উদাহরণ। দেন আমাদের যে কোশ্চেন সেটি হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলে কমন কালার কোনটি। আমরা ডেটা ট্রান্সমিশন মাধ্যমের সেখানে ছিল 2 প্রকার, তার মাধ্যম, তার বিহীন মাধ্যম। তার মাধ্যমের একটা হচ্ছে কি টুইস্টেড পেয়ার কেবল। ঠিক আছে, তার মাধ্যমের একটা প্রকার। এখানে হচ্ছে তার মাধ্যমে টুইস্টেড পেয়ার কেবল আছে অনেকগুলো, আমাদের 4 জোড়া তার থাকে, 4 জোড়া তার থাকে। এখন এই প্রত্যেকটা জোড়া একটা তার কমন থাকে, সেই কমন তারটি কোনটি, কমলা, সবুজ, লাল, সাদা। আমাদের টুইস্টেড পেয়ার কেবলে কমন কালার হচ্ছে কোনটি, সাদা হবে। ঠিক আছে, সাদা কালারটা হচ্ছে প্রত্যেকটা জোড়াতে কি থাকবে, কমন থাকবে টুইস্টেড পেয়ার কেবলে।
তারপর হচ্ছে অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভেতরের অংশ কোনটি? অপটিক্যাল ফাইবার কেবল হচ্ছে মোট 3টা অংশ থাকে, ভিতরের একটা অংশ থাকে, তারপরে উপরে আরেকটা অংশ থাকে, সবার উপরে থাকে হচ্ছে আরেকটা অংশ, ঠিক আছে? এই উপরেরটাকে বলা হয় জ্যাকেট। তারপরে হচ্ছে থাকে আমাদের এখান থেকে হচ্ছে একটা ফোমের মতো থাকে, দেন হচ্ছে আমাদের এখান থেকে থাকে হচ্ছে কোর, ঠিক আছে? কোর, এটা হচ্ছে ফোম, এটা ক্লাডিং হবে শব্দটা, ক্লাডিং, ঠিক আছে? 3টা অংশ থাকে আমাদের ফাইবার কেবল। তাহলে ভিতর অংশটা কি? ভিতর অংশটা হচ্ছে কোর, ঠিক আছে? তার উপরে থাকে ক্লাডিং, তার উপরে থাকে জ্যাকেট। তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের? এখান থেকে অ্যান্সারটা হবে কোর, ঠিক আছে? সবচেয়ে ভিতরের অংশের নাম হচ্ছে কি? কোর। তার উপরে অংশের নাম হচ্ছে ক্লাডিং, তার উপরে সবার উপরে থাকে হচ্ছে জ্যাকেট। আই থিঙ্ক এই জিনিসটা ক্লিয়ার এখন। দেন হচ্ছে আমাদের ওয়াই ম্যাক্সের IEEE স্ট্যান্ডার্ড কত? এটা আমরা শখে দেখে আসছিলাম, ওয়াইফাই, তারপর হচ্ছে ব্লুটুথ, ওয়াই ম্যাক্স, 3টার হচ্ছে IEEE স্ট্যান্ডার্ড কত? আমরা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ, একদম প্রথম সারিতে যেটা ছিল। তাহলে এটা অ্যান্সারটা কি হবে? আমাদের ব্লুটুথের যেটা, সেটা হচ্ছে কি ছিল? 802.15, এটা ছিল কি ব্লুটুথের, ঠিক আছে? তারপর ছিল আমাদের ওয়াইফাই, ওয়াইফাইতে কত ছিল? 802.11 ছিল, এটা ছিল আমাদের ওয়াইফাইতে। তাহলে ওয়াই ম্যাক্সের কত হবে? 802.16, ঠিক আছে? অ্যান্সার হবে কত? গহ, 4 নাম্বারটা। তো এরই মধ্যে আমরা দ্বিতীয় অধ্যায়ের হচ্ছে আমাদের প্রত্যেকটা হচ্ছে MCQ সলভ করে ফেললাম। এখন একটা সিকিউ দেয়া আছে, আমরা দেখি এখান থেকে কীভাবে সিকিউগুলো আসে। প্রথম সিকিউটা হচ্ছে, মিস্টার আরিফ তার বহুতল বিশিষ্ট ভবনে মাল্টি কম্পোনেন্ট কাঁচ দিয়ে তৈরি মাধ্যম দিয়ে কম্পিউটার সমূহের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন। সেটা হচ্ছে 10 কিলোমিটার দূরে অবস্থিত অন্য একটি ভবনের সাথে তথ্য আদান প্রদানের জন্য তিনি IEEE, এই যে এটি হচ্ছে আমাদের কি মূলত হচ্ছে কোশ্চেনের মেন পয়েন্ট আর কি। এখান থেকে আমাদের বুঝতে হবে এটা কোথা থেকে আসছে, যে 802.16 স্ট্যান্ডার্ড বিশিষ্ট কমিউনিকেশন সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত নেন। তাহলে মাল্টিকাস্ট ট্রান্সমিশন পদ্ধতি কি? তারপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর নিরাপত্তা তুলনামূলক কম কেন? গ নাম্বার হচ্ছে বহুতল ভবনে ব্যবহৃত মাধ্যমটি ব্যাখ্যা করো। বহুতল ভবনে কি ব্যবহার করছে? বহুতল ভবনে ব্যবহার করছে কিন্তু কি মাল্টি কম্পোনেন্ট কাঁচ দিয়ে তৈরি মাধ্যম, ঠিক আছে? তারপর মিস্টার আরিফের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো। কি সিদ্ধান্ত নিছে উনি? কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে হচ্ছে কি, যিনি IEEE 802.16 স্ট্যান্ডার্ড বিশিষ্ট কি কমিউনিকেশন সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত নেন মূলত, ঠিক আছে? সিদ্ধান্ত হচ্ছে এটা। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কি মাল্টিকাস্ট, মাল্টিকাস্ট ট্রান্সমিশন কি? তাহলে অ্যান্সারটা কি হবে? আমাদের এটা আছে মূলত ডেটা ডেলিভারি মোড। এটা ডেলিভারি মোড থেকে মূলত কোশ্চেনটা করা হয়েছে। এখান থেকে আমাদের 3টা হচ্ছে আমাদের প্রকার ছিল ডেটা ডেলিভারি মোডের, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। ইউনিকাস্টে শুধুমাত্র আমরা 1-to-1 কথা বলতে পারি, আমরা মোবাইল ফোনে কি একজন টু একজন কথা বলি। তারপর আমাদের যেটা ছিল সেটা হচ্ছে মাল্টিকাস্ট ছিল। এখানে আমরা হচ্ছে একজন হচ্ছে কি প্রেরক থাকে, বাট প্রাপক অনেক থাকে, কিন্তু হচ্ছে নির্দিষ্ট সংখ্যক। সাপোজ আমরা যদি মিটে যদি একটা কোনো ক্লাস করি, তাহলে শুধুমাত্র আমাদের যে টিচার সে থাকবে, আর হচ্ছে যে স্টুডেন্ট, ওই ক্লাসের স্টুডেন্ট যারা হয়তো 50 জন হতে পারে, 60 জন হতে পারে, শুধুমাত্র তারাই হচ্ছে অ্যাক্সেস নিতে পারবে। সংখ্যক অনেক, বাট হচ্ছে কি তার সাথে সংখ্যাটা নির্দিষ্ট থাকবে। আর আমাদের সর্বশেষ যে প্রকার সেটা হচ্ছে ব্রডকাস্ট। সেটাতে হচ্ছে কি আমাদের টেলিভিশন একটা উদাহরণ হতে পারে এটার, মানে হচ্ছে প্রেরক একজন থাকবে আর গ্রাহক কি অনেক থাকবে, ঠিক আছে? তাহলে এখানটা কোশ্চেনটা হচ্ছে কি মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট তাহলে কি হবে? আমাদের প্রেরক হচ্ছে একজন থাকবে, আর হচ্ছে আমাদের গ্রাহকের সংখ্যাটা কি থাকবে? অনেক থাকবে, কিন্তু নির্দিষ্ট থাকবে। এটা হচ্ছে কি আমাদের মূলত মাল্টিকাস্ট। দেন হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ে নিরাপত্তা তুলনামূলক কম কেন? ক্লাউড কম্পিউটিং কি আসলে? আমরা হচ্ছে যে মানে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে একটা সার্ভার থাকে না, সার্ভার বা হচ্ছে অনলাইন। আমরা ক্লাউড মূলত হচ্ছে আমরা অনলাইনে যদি কোনো কিছু রাখি আর কি, যেমন গুগল ড্রাইভ এটার একটা উদাহরণ হতে পারে। গুগল ড্রাইভ আমরা ছবি বা হচ্ছে কি ভিডিও অডিওগুলো সংরক্ষণ করে রাখতে পারি। সো এগুলো যেহেতু আমাদের অনলাইনে থাকে, তার মানে আমাদের নিরাপত্তাটা কি আমাদের হাতে থাকে না আর কি, অনলাইনে থাকে যেহেতু এগুলো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য হচ্ছে আমাদের এটা নিরাপত্তা তুলনামূলক কম। দেন হচ্ছে বহুতল ভবনে ব্যবহৃত মাধ্যমটি কি? বহুতল ভবনে কি ব্যবহার করেছে? মাল্টি কম্পোনেন্ট কাঁচ দিয়ে তৈরি, ঠিক আছে? এখান থেকে অপশন আছে কি কাঁচ, তার মানে আমাদের তার মাধ্যমে একটি ছিল অপটিক্যাল ফাইবার কেবল। অপটিক্যাল ফাইবার কেবল কি দ্বারা তৈরি করা হয়? কাঁচ দ্বারা তৈরি করা হয়, ঠিক আছে? তার মানে হচ্ছে কি এই মাধ্যমটা হবে কি তাহলে? অপটিক্যাল ফাইবার কেবল হবে, অপটিক্যাল ফাইবার কেবল। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে মাধ্যমটা কি। তাহলে সেটা ব্যাখ্যা করতে হবে। প্রথমে হচ্ছে কি অপটিক্যাল ফাইবার একটা চিত্র আঁকতে হবে আমাদের। প্রথমে হচ্ছে আমরা এই মাধ্যমটা বলবো, দেন চিত্রটা আঁকবো। যদি সংজ্ঞা যদি হচ্ছে পারি আমরা, অপটিক্যাল ফাইবার হচ্ছে কি একটি হচ্ছে এরকম একটি যোগাযোগ ব্যবস্থা, সেটি হচ্ছে কাচের তন্তু দ্বারা তৈরি করা হয়, যেটি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে তথ্য আদান প্রদান করে থাকে। সংজ্ঞাটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমরা যদি বর্ণনা দিয়ে দিব আর কি।
যেটা যে তিনটা অংশ থাকে, কোর, ক্লাডিং, জ্যাকেট। কোর কি, কোরের কাজ কি, ক্লাডিংয়ের কাজ কি, জ্যাকেটের কাজ কি, এই তিনটা বর্ণনা দিয়ে দিলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এখানে। দেন হচ্ছে আমাদের 4 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সিদ্ধান্ত যৌক্তিকতা বিশ্লেষণ করো। এখানে হচ্ছে কি সিদ্ধান্ত নিয়েছে, IEEE 802.16, এটা হচ্ছে কিসের মান? আমরা একটু আগে হচ্ছে আমাদের যে এমসিকিউটা সলভ করছি সেটার সাথে কিন্তু মিল আছে, কিন্তু এটা হচ্ছে কি আমাদের ওয়াই ম্যাক্স, মূলত ওয়াই ম্যাক্স। এখন হচ্ছে ওয়াই ম্যাক্স এর হচ্ছে কি আমাদের বর্ণনা দিয়ে দিলে কিন্তু এখানে হবে। ঠিক আছে, উনি হচ্ছে যে সিদ্ধান্ত নেয় সেটি হচ্ছে কি মূলত ওয়াই ম্যাক্স। ওয়াই ম্যাক্স এর হচ্ছে কোথায় কোথায় ব্যবহার করা হয়। ঠিক আছে, ওয়াই ম্যাক্স হচ্ছে কি নেটওয়ার্ক টাইপ গঠন করে, আমরা ছকে দেখছিলাম না, এগুলো হচ্ছে কি করে আমাদের বর্ণনা করে দিতে হবে আর কি। এটা রেঞ্জ সবচেয়ে বেশি, এটা সবচেয়ে জায়গা জুড়ে থাকবে, এটার স্পিড সবচেয়ে বেশি থাকবে, এগুলো হচ্ছে কি আমাদের মূলত এটার ব্যাখ্যা। তারপর আমাদের তৃতীয় অধ্যায়ে যদি দেখি, আমরা বলছিলাম তৃতীয় থেকে আমাদের 2টা কোশ্চেন আসবে সিকিউ। আমাদের দেখি এখান থেকে কত আসছে, 2টা আসছে, শুধুমাত্র একটা বোর্ডে হচ্ছে কি আমাদের 3টা আসছে। ঠিক আছে, হয়তো ওখান থেকে আগের হচ্ছে কি দ্বিতীয় থেকে হয়তো একটা দিছে, বাট এই অধ্যায় থেকে 3টা দিয়ে দিছে। তারপর হচ্ছে আমাদের এই সবগুলা আমরা যদি ইয়ারি যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে 2টা এভারেজে 2টা করে আমাদের কোশ্চেন আসে তৃতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায়ের আমাদের 2টা পার্ট টোটাল। প্রথম হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি, তারপর হচ্ছে ডিজিটাল ডিভাইস। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে আমাদের কি এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, এগুলো সংখ্যা পদ্ধতি, আর এগুলো হচ্ছে কি ডিজিটাল ডিভাইস। আমাদের প্রথম হচ্ছে আমাদের যে টপিকটি জানতে হবে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর। সংখ্যা পদ্ধতি টোটাল আমাদের এখানে 2 ধরনের সংখ্যা পদ্ধতি আছে মূলত। ঠিক আছে, আমাদের একটি হচ্ছে কি প্রথম আমাদের যেটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, তারপর হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমাদের নন পজিশনাল নিয়ে হচ্ছে কোনো আলোচনা নাই আমাদের মূলত এই অধ্যায়ে। পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের এই তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে। সেটি হচ্ছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো হচ্ছে বাইনারি, টোটাল 4 প্রকার, বাইনারি, অক্টাল, তারপর হচ্ছে আমাদের ডেসিমেল বা হচ্ছে দশমিক, সর্বশেষ যেটি সেটি হচ্ছে কি হেক্সাডেসিমেল। সো এগুলো হচ্ছে একটা থেকে একটা রূপান্তর করা যায়, টোটাল 12 ভাবে রূপান্তর করা যায়। আমরা প্রথম বাইনারি থেকে হচ্ছে অক্টাল নিলাম, ডেসিমেল নিলাম, হেক্সাডেসিমেল নিলাম, তার মানে এটাকে হচ্ছে কয়ভাবে রূপান্তর করা গেল? 3 ভাবে। তো সেম ভাবে হচ্ছে প্রত্যেকটাকে 3 ভাবে করা গেলে হচ্ছে কি 3 4 12, টোটাল 12 ভাবে হচ্ছে আমরা রূপান্তর করতে পারি। সেই রূপান্তরগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, এখানে 12টা হচ্ছে ভাবে রূপান্তর করতে পারি, বাট হচ্ছে আমাদের 12টা রুল মুখস্থ করতে হবে না। 3টা যদি রুল মুখস্থ করি তাহলে হচ্ছে আমাদের মূলত হচ্ছে এই যে রূপান্তরগুলো আমরা জেনে যাব। যেহেতু হচ্ছে এটা আমাদের কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস, আমরা হচ্ছে রূপান্তরগুলো প্রত্যেকটা দেখানো হচ্ছে এই যে শর্ট টাইমে সম্ভব না, আমরা আমাদের রেগুলার ক্লাসে হচ্ছে এগুলো দেখানোর চেষ্টা করব খুব সহজে আমরা কীভাবে হচ্ছে রূপান্তরগুলো করতে পারি। দেন আমাদের সেটি হচ্ছে আমাদের বাইনারি যোগ বিয়োগ। ঠিক আছে, আমরা এই যে এই বাইনারি আছে না আমাদের একটা সংখ্যা পদ্ধতি, এটা কীভাবে হচ্ছে বাইনারিতে যোগ করে, আমরা দশমিকে যোগ করা জানি, বাট বাইনারিতে হচ্ছে কীভাবে যোগ করে সেই জিনিসটা আমাদের জানতে হবে, যোগ বিয়োগ। দেন হচ্ছে 2 এর পরিপূরক নির্ণয়। 2 এর পরিপূরকগুলো হচ্ছে আমরা পুনরায় হচ্ছে আমরা বাইনারি বের করতে পারবো, বাট হচ্ছে -15 কি বের করতে পারবো? -15 কীভাবে লাগবে? তাহলে সামনে মাইনাস দিলে তো হবে না। তো এই জন্য মাইনাস বা ঋণাত্মক মান বের করার জন্য আমরা মূলত 2 এর পরিপূরকগুলো ব্যবহার করি। এখান থেকে সৃজনশীল কোশ্চেন আসে, আমরা সেটা দেখবো। তারপর হচ্ছে আমাদের এখান থেকে এই সংখ্যা পদ্ধতি থেকে এগুলো জানলেই হবে মোটামুটি। দেন হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইসে প্রথম হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। বুলিয়ান আলজেব্রা হচ্ছে বুলিয়ান আলজেব্রার একটা পার্ট, ডি মর্গানের উপপাদ্য। এই উপপাদ্যটা হচ্ছে প্রমাণ আসে আমাদের খ নাম্বারে আসে মাঝে মাঝে। দেন হচ্ছে আমাদের গেট, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমাদের এখানে গেটগুলো হচ্ছে মূলত আমাদের 2 প্রকার। প্রথম হচ্ছে কি মৌলিক গেট, তারপর যৌগিক গেট। এই মৌলিক গেটগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। তারপর যৌগিক গেটগুলো আলাদা আলাদাভাবে আবার 2 ভাগে ভাগ করা হয়, সার্বজনীন গেট, বিশেষ গেট। সার্বজনীন গেটগুলো আবার 2 প্রকার। এখান থেকে একটা ট্রিক্স যদি মনে রাখি, প্রত্যেকটাই হচ্ছে আমাদের 2 প্রকার, শুধুমাত্র মৌলিক গেটগুলো হচ্ছে কত প্রকার? 3 প্রকার। যদি আমরা মৌলিক গেটগুলো 3 প্রকার মনে রাখতে পারি, তাইলে হচ্ছে কি বাকি সবগুলো হচ্ছে আমাদের কি হবে? 2 প্রকার হবে আর কি। ঠিক আছে, তাহলে সার্বজনীন গেট কত প্রকার? তাহলে অ্যান্সার হবে 2। যদি আসে বিশেষ গেট কত প্রকার, তাহলে অ্যান্সার হবে কি 2। বাসে গেট কত প্রকার এটা যদি আসে তাহলে অ্যান্সার কত হবে? 2 হবে। শুধুমাত্র মৌলিক গেটগুলো 3 প্রকার। ঠিক আছে, এখান থেকে আমাদের যে জিনিসটা জানতে হবে, প্রত্যেকটা গেটের আমাদের 4টা জিনিস জানতে হবে। প্রত্যেকটা গেটের 4টা জিনিস জানতে হবে। 4টা জিনিস হচ্ছে, প্রথমে আমাদের গেটের চিত্রটা জানতে হবে, চিত্র, প্রত্যেকটা গেটের চিত্র। দেন হচ্ছে আমাদের সমীকরণ গেটের, সমীকরণের পর হচ্ছে সত্যক সারণী। তারপর আমাদের সার্কিট। এই 4টা জিনিস প্রত্যেকটা গেটের থেকে জানতে হবে। টোটাল 7টা গেট হয় আমাদের, এই 7টা গেটের হচ্ছে এই 4টা জিনিস জানতে হবে।
সেম ভাবে হচ্ছে ন্যান্ড গেট নর গেটের সার্বজনীনতা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সার্বজনীনতা হচ্ছে আমাদের এই ন্যান্ড গেট আর নর গেট দ্বারা আমরা প্রত্যেকটা গেট বাস্তবায়ন করতে পারবো আর কি, এটাকে বলা হচ্ছে মূলত সার্বজনীনতা বা হচ্ছে সার্বজনীন গেট। সো এই টপিকটা জানতে হবে। দেন হচ্ছে এনকোডার ডিকোডার। এনকোডার হচ্ছে আমাদের মূলত এই মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করাকে এনকোডার বলে, আর ডিকোডার হচ্ছে কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করাকে। এই এনকোডার ডিকোডার থেকে আমাদের এই চারটা জিনিস জানতে হবে, ঠিক আছে? চিত্র, সমীকরণ, সত্য সারণী। দেন হচ্ছে সর্বশেষ অ্যাডার। অ্যাডার হচ্ছে আমরা মূলত কম্পিউটার যোগ করি না, এই যোগের জন্য অ্যাডার ব্যবহার করা হয়। এটার হচ্ছে আমাদের চিত্র, সমীকরণ, সত্য সারণী, সার্কিট, এটা জানতে হবে। এখান থেকে একটা টপিক আসে না আমাদের, আমরা কীভাবে হচ্ছে সার্কিট থেকে হচ্ছে আমরা কীভাবে সমীকরণে আসতে পারি, তারপর হচ্ছে আমরা সমীকরণ থেকে কীভাবে সার্কিট অঙ্কন করব, এই টপিকটা তো আমাদের জানতে হবে। সার্কিট থেকে হচ্ছে সমীকরণ, আবার সমীকরণ থেকে সার্কিট, এই টপিকটা গুরুত্বপূর্ণ। এখান থেকে কোশ্চেন আসে, খুবই সহজ টপিক, বাট হচ্ছে আমাদের একটু মানে জেনে নিতে হবে আর কি কীভাবে হচ্ছে আমরা এটা রূপান্তর করতে পারি। সো এইগুলো হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক। দেন হচ্ছে আমরা একটা ছক নিয়ে আসছি এখানে, এই ছক থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসে। এই জন্য আমরা 4টা প্রকার পড়ছিলাম না পজিশনাল সংখ্যা পদ্ধতির, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। প্রত্যেকটা হচ্ছে বেজ। বেজ হচ্ছে আমাদের প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি যে করে সংখ্যা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে মূলত ওই সংখ্যা পদ্ধতির বেজ। তার মানে বাইনারিতে আমাদের 2টা সংখ্যা ব্যবহার করি, 0 আর 1, এই জন্য বাইনারি বেজ কত? 2। সেমভাবে অক্টাল হচ্ছে 8টা সংখ্যা ব্যবহার করি, তার জন্য অক্টালের বেজ হচ্ছে 8। ডেসিমেলে বা হচ্ছে দশমিকে আমাদের প্রচলিত যে আমরা মানে দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, ডেসিমেল বা হচ্ছে দশমিক, সেটা হচ্ছে 10টা সংখ্যা ব্যবহার করি আমরা, তাহলে দশমিকের হচ্ছে বেজ কত হবে? 10 হবে। হেক্সাডেসিমেলের হচ্ছে আমাদের 16টা সংখ্যা ব্যবহার করি, এই জন্য হেক্সাডেসিমেলের হচ্ছে বেজ হবে 16। আমাদের বেজগুলো হচ্ছে আমরা এভাবে নিচে লিখে থাকি মূলত। অক্টাল হচ্ছে 8, বাইনারি হচ্ছে 2, ডেসিমেলের হচ্ছে 10, তারপর হচ্ছে হেক্সাডেসিমেলের হচ্ছে কত? 16। এখান থেকে যে কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে কম্পিউটারের ভাষা কোনটি, কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে কত? বাইনারি, 0 আর 1। কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 হচ্ছে কি বোঝে, আর কিছু বোঝে না। আর আমরা স্বাভাবিক অবস্থায় বা হচ্ছে কি মানুষ কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, ঠিক আছে? আমরা আমাদের দৈনন্দিন জীবনে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সবচেয়ে বেশি, তাহলে অ্যান্সারটা হবে ডেসিমেল বা হচ্ছে দশমিক। এই 2টা জিনিস একটু জানতে হবে আমাদের। দেন হচ্ছে আমাদের এই যেই গেটগুলো হচ্ছে চার্টগুলো দেওয়া আছে, কোনটার প্রকার কতগুলা, ঠিক আছে? এখান থেকে যেটা বলছিলাম সেটা হচ্ছে মৌলিক গেটগুলো শুধু 3 প্রকার, আর বাকিগুলো সবগুলো কত প্রকার? 2 প্রকার। আই থিঙ্ক এই জিনিসটা ক্লিয়ার এখন। তারপর আমাদের এখান থেকে বিগত সালের কিছু হচ্ছে আমরা এমসিকিউ সলভ করি। প্রথম যে কোশ্চেন সেটি হচ্ছে নিচের কোন সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি? আমরা বলছিলাম সংখ্যা পদ্ধতি 2 প্রকার, পজিশনাল আর হচ্ছে নন পজিশনাল। তাহলে এখান থেকে নন পজিশনাল তাহলে কোনটা হবে? এখানে একটা ট্রিক্স আছে, এটা যদি মনে রাখি আমরা তাহলে হচ্ছে এখানে সবগুলো কোশ্চেন অ্যান্সার দিতে পারবো। আমরা শুধুমাত্র পজিশনালের হচ্ছে কি প্রকারগুলো দেখছিলাম। পজিশনালের বাইরে হচ্ছে 4 প্রকার, বাইনারি, অক্টাল, তারপর হচ্ছে ডেসিমেল, হেক্সাডেসিমেল। এর বাইরে যা আসবে সব হচ্ছে কি আমাদের নন পজিশনাল। সুতরাং আমাদের নন পজিশনাল কি আমাদের মুখস্থ করার দরকার হবে না, শুধুমাত্র আমাদের পজিশনালগুলোর প্রকারগুলো মনে রাখলেই হবে। সো এখন আমরা জানি হচ্ছে পজিশনালগুলো হচ্ছে কত প্রকার? 4 প্রকার, বাইনারি, তারপর হচ্ছে ডেসিমেল, অক্টাল, ঠিক আছে? আর হেক্সাডেসিমেল। এর বাইরে কোনটা আছে? এই প্রাচীন হায়ারোগ্লিফিক্সটা আছে, ঠিক আছে? তার মানে এটি হবে কি আমাদের অ্যান্সার। একদম সহজভাবে অ্যান্সারগুলো দিতে পারবো আমরা, শুধুমাত্র 4টা প্রকার মনে রাখবে, এর বাইরে যেটা থাকবে সেটাই আমাদের অ্যান্সার। দেন হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি ভিত্তিগত, একটু আগে পড়ে আসছিলাম। ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা কয়টা সংখ্যা ব্যবহার করি? 10টা সংখ্যা ব্যবহার করি, 0 থেকে 9। তার মানে এটার বেস হবে কত? বেস বা ভিত্তি হবে কত? তাহলে 10 হবে। একদম সহজ অ্যান্সার, সহজ কোশ্চেন, সহজ উত্তর। তারপর 3 নম্বর যে কোশ্চেন সেটি আছে বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয়? আমাদের এই তৃতীয় অধ্যায় হচ্ছে লাস্ট একটা টপিক আছে কোড নামে, ঠিক আছে? বিসিডি কোড আছে, তারপর হচ্ছে ইবি আইসিডি একটা কোড আছে, দেন হচ্ছে ইউনিকোড আছে, ঠিক আছে? আস্কি নামে একটা কোড আছে। সো এই কোডগুলোর ক্ষেত্রে হচ্ছে বাংলা ভাষাকে হচ্ছে কোন কোডের ভিতরে হচ্ছে কি আমরা অন্তর্ভুক্ত করব? আমরা কম্পিউটার এবিসিডি লিখি না, এখন এগুলো তো কোডের মাধ্যমে যায়, ঠিক আছে? এখনই আমরা তো বাংলা ভাষার জন্য তাহলে কোনটা ব্যবহার করব? এখানে অ্যান্সারটা হবে ইউনিকোড। আমরা বাংলা ভাষা হচ্ছে যদি লেখার জন্য আমাদের ইউনিকোড ব্যবহার করা হয়। এই ইউনিকোডের হচ্ছে অনেকগুলো ফরম্যাট আছে, UTF-8, UTF-16, আমরা 16 সবচেয়ে বেশি ব্যবহার করি। দেন হচ্ছে আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে এখানে, দশমিক সংখ্যা প্লাস 12 এর 2 এর পরিপূরক কত? ঠিক আছে, 2 এর পরিপূরক আমরা একটা টপিক দেখছিলাম এই অধ্যায়ে, 2 এর পরিপূরক নামে। 2 এর পরিপূরক বের করা একদম সহজ।
আমাদের প্রথম হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে বাইনারিতে নিতে হবে। 12 সংখ্যাটা দেওয়া আছে না, 12 সংখ্যাটাকে আমাদের প্রথমে বাইনারিতে নিতে হবে। তো 12 এর বাইনারি নেওয়ার জন্য একটা সহজ ট্রিক্স আছে, একটা হচ্ছে আমাদের ধারা আছে 0 1 2 4 8, ঠিক আছে, ডাবল ডাবল করে যাবে আর কি। এখন কোন সংখ্যাগুলো যোগ করলে আমাদের 12 হয়? আমরা যদি হচ্ছে 8 আর 4 যোগ করি, 8 4 হচ্ছে কি 12 হয়ে যায় কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে যেগুলো আছে আমরা নিব সেগুলো হচ্ছে পুরো 1 দিব, আর বাকিগুলো কি দিব? 0 দিব। তাহলে এটা হচ্ছে আমাদের মূলত 12 এর হচ্ছে কি বাইনারি 1 1 0 0 0। এখন বাইনারি নির্ণয় করা হয়েছে। তারপরে হচ্ছে আমাদের এই সংখ্যাটাকে 8টা ডিজিটে নিতে হবে। যদি আমরা 2 এর পরিপূরক গঠন করতে চাই তাহলে এই সংখ্যাটাকে 8টা ডিজিটে নিতে হবে। এখানে কয়টা দেওয়া আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা নিলাম। দেন হচ্ছে আমাদের এই সংখ্যাটাকে 1 এর পরিপূরক করতে হবে। 1 এর পরিপূরক করার পরে 1 এর পরিপূরক করার নিয়ম হচ্ছে আমাদের মূলত এই সংখ্যা, যে সংখ্যাটা দেওয়া আছে এটাকে হচ্ছে উল্টায় লিখবো। জাস্ট যেখানে 1 আছে সেখানে 0 লিখবো, যেখানে 0 আছে সেখানে 1 লিখবো। আমরা যদি এখানে যদি উল্টায় লিখি তাহলে এখানে প্রথম হবে কি 0 এর জায়গায় 1 1 1, এটা হবে 0 0, এগুলো হবে 1 1 1। এখন 1 এর পরিপূরক করা হয়ে গেছে। এখন যদি আমরা এটার সাথে 1 যোগ করি তাহলে সেটা 2 এর পরিপূরক হয়ে যাবে। এখানে যদি 1 যোগ করি তাহলে এখানে কত হয়? 1 1 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার ওটা 2 হয়। যদি আমাদের যোগ করার ক্ষেত্রে যদি আমাদের ভিত্তি থেকে যদি বড় হয়ে যায় সংখ্যাটা, তাহলে আমরা সবসময় সংখ্যাটা থেকে ভিত্তিকে বিয়োগ দিব। এটা হচ্ছে আমাদের বাইনারি যোগের নিয়ম। যেমন এখান থেকে বিয়োগ দিই তাহলে 2 এ যদি বিয়োগ দিই তাহলে কত হয়? 0 হয়। এখানে 0টা লিখলাম, যেহেতু আমরা এখান থেকে একবার বিয়োগ দিছি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে একটা আছে, এখানে এসে আবার যোগ হবে। তাহলে 1 1 যোগ করলে আবার কত হয়? 2 হয়। তার মানে আবার হচ্ছে বিয়োগ হবে। তাহলে এখানে সংখ্যাটা কি হবে? আবার 0 হবে, ঠিক আছে। তারপর যদি এখানে আবার একটা এখানে এসে যোগ হবে, এখানে হচ্ছে 0 আর 1 যোগ করলে কত হবে? 1 হবে। তার মানে আমরা 1টা লিখে দিব, ঠিক আছে। বাকিগুলো সবগুলোতে আমাদের কোনো সংখ্যা নেই, তার মানে যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? 1 1 1 0 1 0 0। এখানে কোথায় আছে? এখানে আমরা যদি এখানে যদি দেখি 8 আর 4 হচ্ছে 12 হয়, ঠিক আছে। 1 1 0 0 0, এটা ঠিক আছে। তাহলে এখানে কোশ্চেনে কি ভুল দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 আছে, এখানে যোগটা ভুল হয়েছে আমাদের। এখানে 1 বসাইছি, ঠিক আছে। যোগটা একটু ভুল হয়েছিল। 1 1 হচ্ছে যোগ করলে 2 হয়, 2 থেকে 2 বিয়োগ দিলে 0 হয়। এখানে 0টা লিখলাম, তারপর এখানে একটা 1 আছে, এখানে 1টা এখানে আসবে, ঠিক আছে। সেম ভাবে আবার হচ্ছে 2 এ 2 হচ্ছে বিয়োগ দিলে হচ্ছে 0 হবে, এখানে 0টা আসবে। সেম ভাবে এখানে আবার হচ্ছে একটা এখানে এসে যোগ হবে, তার মানে এখানে 1 1 যোগ করলে আবার হচ্ছে 0 হবে, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে যেহেতু একবার বিয়োগ দিছি তার মানে একটা এখানে আসবে। এখানে হচ্ছে 1 আর 0 যোগ করলে হচ্ছে কত হবে? 1 হবে। বাকিগুলো হচ্ছে সেম হবে 1 1 1। এখন যদি দেখি তাহলে কি অ্যান্সারটা কি এখন আছে? এখানে হচ্ছে কোশ্চেন ভাবে ভুল দেওয়া আছে। এখন এটাই ঠিক, এটাই অ্যান্সার হবে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এখানে অ্যান্সার হবে 1 1 1 0 1 0 0 0, ঠিক আছে। অ্যান্সারটা আমি হচ্ছে ভুল দেওয়া আছে এখানে, তাহলে অ্যান্সার হবে আমাদের এটা। তারপরে কোশ্চেন যদি আমরা যদি যাই, ইউনিকোড কত বিটের? আমরা বলছিলাম ইউনিকোডের 2টা ফরম্যাট আছে, একটা হচ্ছে UTF-8 UTF-16। 16 আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আমাদের এই যে এই বিট বের করার নিয়ম হচ্ছে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। আমাদের হচ্ছে UTF-8 আমরা কত বলছিলাম? কত বিটের? এটা হচ্ছে 16 বিটের, ঠিক আছে। এটা হচ্ছে মূলত 16 বিটের। তাহলে এখানে কতটি সংখ্যা ব্যবহার করা হবে? এটা যদি আমরা যদি গুণ করি তাহলে 65,536টি হচ্ছে কি সংখ্যা ব্যবহার করা যায় আমাদের ইউনিকোডের মাধ্যমে। আর এখানে বিট হচ্ছে আমাদের 16 বিট হবে। এটা অনেকগুলো ফরম্যাট আছে, বাট 16 যেই ফরম্যাটটা UTF-16 এটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। এই জন্য আমাদের যদি পরীক্ষা যদি কোশ্চেন আসে ইউনিকোড কত বিটের, তাহলে অ্যান্সার হবে 16, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের ASCII হচ্ছে আমাদের 8 বিটের। ইউনিকোড হচ্ছে 16 বিটের, ASCII হচ্ছে 8 বিটের। তারপর হচ্ছে আমাদের যে কোশ্চেন সেটি হচ্ছে ইউনিকোডের সাহায্যে কতগুলো চিহ্নকে অদ্বিতীয়ভাবে কোডভুক্ত করা যায়। আমরা একটু আগে সূত্র দেখে আসছি 2 টু দি পাওয়ার n, যেহেতু এটার বিট হচ্ছে কত 2 টু দি পাওয়ার 16। এটা আমরা যদি বের করি তাহলে সংখ্যাটা হবে 65,536। এটা কোথায় দেওয়া আছে? এই যে গহ নাম্বারে দেওয়া আছে 65,536। তারপর হচ্ছে আমাদের যেটি দেওয়া আছে সেটি কম্পিউটারে সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে, ঠিক আছে। আমরা এটাও পরে আসছি। কম্পিউটার হচ্ছে কোন ভাষা ব্যবহার করে, কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে? বাইনারি, মানে 0 আর 1। তাহলে অ্যান্সারটা হবে কি? বাইনারি হবে, অ্যান্সার ক। তারপর যে কোশ্চেন সেটি হচ্ছে বুলিয়ান আলজেব্রার উদ্ভাবক কে? আমাদের মুখস্থ করতে হবে। আমাদের বুলিয়ান আলজেব্রা সেটি উদ্ভাবন করা হচ্ছে মূলত জর্জ বুল নামক
ব্যক্তি বুলিয়ান আলজেব্রা উদ্ভাবন করেন? দেন আমাদের লাস্ট কোশ্চেন, তৃতীয় অধ্যায়ের বুলিয়ান আলজেব্রা নিচের কোন সম্পর্কের উপর প্রতিষ্ঠিত? আমাদের যে বুলিয়ান আলজেব্রা সেটি হচ্ছে মূলত গণিত আর হচ্ছে যুক্তির উপর হচ্ছে উপর সম্পর্কের মাধ্যমে হচ্ছে প্রতিষ্ঠিত হয় আর কি মূলত। তাহলে অ্যান্সারটা কোথায় দেওয়া আছে? প্রথমটাই যুক্তি আর গণিত হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে কত? গ। গণিত আর যুক্তির মাধ্যমে মূলত বুলিয়ান আলজেব্রা এটি প্রতিষ্ঠিত হয়, তাহলে অ্যান্সার হবে গ। আই থিঙ্ক এরই মাধ্যমে হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ে একটা সৃজনশীল আসে। সৃজনশীল দেওয়া আছে এখানে। তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ের সংখ্যা বলতে তিনি আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রোহানকে জিজ্ঞেস করলেন, তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নম্বর পেয়েছিলে? সোহেল বলল হচ্ছে 105। এখানে কিন্তু ভিত্তি হবে, ঠিক আছে? এখানে সংখ্যাটা হবে এরকম 105, সংখ্যার অক্টালে দেওয়া আছে। এবং রোহান বলল হচ্ছে কি 4F, সংখ্যাটা হবে কি হেক্সাডেসিমেলে দেওয়া আছে। তারপর হচ্ছে বসে থাকা মিতা বলল, স্যার আমি তো হচ্ছে এত নম্বর পেয়েছি। তার মানে এটা হচ্ছে বাইনারিতে দেওয়া আছে, ঠিক আছে? তার মানে 3টা সংখ্যা দেওয়া আছে তিনজনের। প্রথম যে কোশ্চেন সেটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি কি? বাইনারি সংখ্যা পদ্ধতি কি? বাইনারি হচ্ছে কম্পিউটার ভাষা যেখানে 0 আর 1 ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে 5, 6, 3 যদি যোগ করি তাহলে 1 1 1 0 হতে পারে, ব্যাখ্যা করো। আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে আরও সহজ। যদি আমরা 6 যোগ 5 যোগ 3 এটা যদি যোগ করি তাহলে আমাদের অ্যান্সারটা কত হয়? 5 আর 6 যোগ করলে হচ্ছে 11, আর 11 হচ্ছে 3 যোগ করলে কত হয়? 12, 13, 14, ঠিক আছে? এটার মান কিন্তু হয় 14। এখন এখানে দেওয়া আছে কত? 1 1 1 0। এটা কীভাবে সম্ভব? আমরা যদি 14 এর যদি বাইনারি করি, ঠিক আছে? 14 এর যদি বাইনারি করি তাহলে দেখবো আমাদের মানটা কিন্তু চলে আসবে 1 1 1 0। তার মানে কি এটা পসিবল? ঠিক আছে, আমরা প্রথম হচ্ছে আমরা এটা লিখতে হবে 6 + 5 + 3 = 14 হচ্ছে দশমিকে আমাদের। কিন্তু আমরা যদি হচ্ছে 14 এর হচ্ছে যদি বাইনারি করি তাহলে হচ্ছে আমাদের অ্যান্সারটা কত আসবে? 1 1 1 0। সুতরাং 6 + 5 + 3 = 1 1 1 0 হতে পারে। আই থিঙ্ক এটা ক্লিয়ার। দেন হচ্ছে 3 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে মিতার প্রাপ্ত নম্বর কি দশমিকে রূপান্তর করো। দশমিকে রূপান্তর করতে বলছে। মিতার হচ্ছে নাম্বার হচ্ছে কত? এই যে এটা হচ্ছে মিতার নাম্বার 1 0 0 1 1 1, ঠিক আছে? তার মানে আমাদের কিসে নিতে হবে? বাইনারি থেকে হচ্ছে দশমিকে নিতে হবে। আমাদের সংখ্যা পদ্ধতির যে রূপান্তর সেটা থেকে হচ্ছে কি বাইনারি থেকে আমরা দশমিকে নিতে হবে, তাহলে আমাদের এটার অ্যান্সার হয়ে যাবে। দেন হচ্ছে ঘ নম্বরে যেটা দেওয়া আছে, সোহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা, বিশ্লেষণপূর্বক মতামত দাও। ঠিক আছে, আমরা পার্থক্য আমরা মূলত নির্ণয় করি কিসের মাধ্যমে? বিয়োগের মাধ্যমে। বাট আমাদের আইসিটিতে হচ্ছে আমরা যদি পার্থক্য নির্ণয় করতে চাই তাহলে হচ্ছে আমরা 2 এর পরিপূরকের মাধ্যমে কি করব? 2 এর পরিপূরকের মাধ্যমে হচ্ছে আমরা কি পার্থক্য নির্ণয় করতে পারি, ঠিক আছে? তার মানে এই কোশ্চেনটা আছে 2 এর পরিপূরক থেকে। আমাদের প্রথমে হচ্ছে দুইজনের নাম্বারটা, এখানে একটা দেওয়া আছে আমাদের অক্টাল, একটা দেওয়া আছে আমাদের কিসে? হেক্সাডেসিমেলে। আমাদের প্রথমে দুইটা কিছু বাইনারিতে নিতে হবে। বাইনারিতে নেওয়ার পর হচ্ছে আমরা কি একটা থেকে একটা কি করব? 2 এর পরিপূরক করব। 2 এর পরিপূরক করলে হচ্ছে আমাদের পার্থক্যটা বের হয়ে যাবে। তার মানে আমাদের 2 এর পরিপূরকের নিয়মটা জানতে হবে। এর অ্যান্সারটা 2 এর পরিপূরক। তারপর আমাদের তৃতীয় থেকে আরেকটা হচ্ছে আমরা দেখি, এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট থেকে সংখ্যা পদ্ধতি থেকে আসছে। এটা হচ্ছে আমাদের যে দ্বিতীয় যেটা ডিজিটাল ডিভাইস, সেখান থেকে কোশ্চেনটা আসছে। তো প্রথম যে কোশ্চেন, একটা চিত্র দেওয়া আছে জাস্ট, আর পরে দেওয়া আছে রেজিস্টার কি। রেজিস্টার হচ্ছে আমাদের এই অধ্যায়ের একদম লাস্টের দিক দিয়ে একটা টপিক দেওয়া আছে রেজিস্টার নামে। এই রেজিস্টার হচ্ছে অনেকগুলো হচ্ছে ফ্লিপ ফ্লপের সাহায্যে গঠিত হয়, যেটি অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে কম্পিউটারে। এখন এই ফ্লিপ ফ্লপগুলো আসলে কি? ফ্লিপ ফ্লপ হচ্ছে অনেকগুলো বিট বা হচ্ছে বাইট সংরক্ষণ করে রাখতে পারে। আর অস্থায়ী মেমোরি হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেমোরিতে আমরা জানি কম্পিউটার মেমোরি হচ্ছে কি র্যাম রোম এগুলোর মতো কি করতে পারে? কাজ করতে পারে আর কি। তার মানে রেজিস্টার কি, সংখ্যাটা কি হবে? আমাদের বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমাদের বইতে সুন্দরভাবে হচ্ছে রেজিস্টারের সংখ্যাটা দেওয়া আছে, যে রেজিস্টার হলো অনেকগুলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত, যেটি হচ্ছে অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে। আই থিঙ্ক এটা হচ্ছে ক্লিয়ার। দেন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা সরল আসছে, এখানে কোশ্চেন একটু ভুল আসছে, ঠিক আছে? এখানে এফ ইকুয়াল হচ্ছে একটা সংখ্যা, এখানে উপরে মানে বার হতে পারে, ঠিক আছে? এখানে টাইপে ভুল আসছে, ঠিক আছে? আমাদের সরলীকরণগুলো জানতে হবে আমাদের।
বুলিয়ান আলজেব্রা কীভাবে সরলীকরণ করে সেখান থেকে কিন্তু কোশ্চেনটা আসছে আমরা দেখতে পাচ্ছি। দেন হচ্ছে উদ্দীপকের ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো। আমাদের এটা হচ্ছে সরলীকৃত মানটা নির্ণয় করতে হবে। তো এখানে হচ্ছে আমরা জানি কি নট গেট ব্যবহার করছে না, তার নট গেট মানে হচ্ছে কি আমরা উপরে জানি বার চলে আসবে, ঠিক আছে, আর উপরে কি চলে আসবে, বার চলে আসবে, তারপর এস এর উপরে কি চলে আসবে, বার চলে আসবে। দেন এখানে যদি আমরা এই গেটটা যদি দেখি, আমাদের তো বলছিলাম যে গেটের 4টা জিনিস জানতে হবে, যে চিত্র, তার মানে এখানে চিত্র দেখে আমাদের বুঝতে হবে এটা কোন গেট ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে কোন গেট ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে এক্স অর ব্যবহার করা হয়েছে, সরি নর গেট ব্যবহার করা হয়েছে। আমরা জানি হচ্ছে অর গেট হচ্ছে কি, অর গেটের চিত্র হচ্ছে এরকম, ঠিক আছে। আর যদি সামনে যদি আমরা যদি একটা জিরোর মতো দিয়ে দেই তাহলে সেটা কি হয়ে যাবে, উল্টাটা হয়ে যাবে আর কি। এক্স এর উল্টাটা হচ্ছে কি আমাদের নর গেট, তার মানে সেটা কি নর গেট। অরের সমীকরণ হচ্ছে আমাদের এ প্লাস বি, আর নরের সমীকরণ হচ্ছে কি আমাদের উপরে জাস্টটা বার চলে আসবে। তাইলে হচ্ছে আমাদের এটা হচ্ছে এটার মানটা কি হবে, এক্স এর মানটা কি হবে, এক্স এর মানটা এটা কোথা থেকে আসছে, এখান থেকে আসছে, এম থেকে আসছে, আর থেকে আসছে, এস থেকে আসছে। তার মানে হচ্ছে এটার মান হবে কি এক্স প্লাস, যেহেতু অর গেট তার মানে প্লাস হবে এক্স প্লাস আর প্লাস এস। যেহেতু এটা হচ্ছে নর গেট তার মানে উপরে এটা কি চলে আসবে, বার চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এক্স এর মান। দেন তারপর এটাকে আবার কি নট গেট করা হয়েছে, তার মানে এটার মানটা কি হবে, এটার মানটা হবে জাস্ট এটার উপরে কি চলে আসবে, এক্স প্লাস আর প্লাস এস, এর উপরে কি একটা বার যেহেতু আছে আরেকটা বার চলে আসবে, এটা হচ্ছে এটুকের মান। দেন আমাদের পরে যেইটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এম বার থেকে আসছে, আর বার থেকে আসছে, এস বার থেকে আসছে। তারপরে এটা কি গেট, এটা হচ্ছে আমাদের এন্ড গেটের উল্টাটা, ঠিক আছে। তার মানে এন্ড গেটের হচ্ছে চিত্রটা হচ্ছে এরকম, আর এখানে সামনে যদি আমরা জিরোর মতো দিয়ে তাহলে সেটা কি হয়ে যাবে আমাদের ন্যান্ড গেট। ন্যান্ড গেটের সমীকরণ হচ্ছে আমাদের এ প্লাস এ ইন্টু বি বার। এন্ড গেট সবসময় হচ্ছে গুণের কাজ করে, আর হচ্ছে অর গেট করে কি যোগের কাজ। তার মানে সেগুলো সবগুলো সমীকরণ কি হবে, এম বার ইন্টু আর বার ইন্টু এস বার। যেহেতু হচ্ছে ন্যান্ড গেট তার মানে এটার সবটার উপরে কি চলে আসবে, একটা বার চলে আসবে। দেন সর্বশেষ যেটি দেওয়া আছে সেটি হচ্ছে আমাদের আবার হচ্ছে এটা কি করা হয়েছে, নর করা হয়েছে। তার মানে হচ্ছে দুইটা সমীকরণ কি হবে, যোগ হবে আর উপরে বার চলে আসবে। তার মানে ওখানে এক্স প্লাস আর প্লাস এস, উপরে হচ্ছে ডাবল বার, দুইটা যেহেতু হচ্ছে নর করা হয়েছে তার মানে কি হবে, এখানে যোগ হবে। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে কি হবে, সাথে আমরা এম বার ইন্টু আর বার ইন্টু এস বার। এখন যেহেতু এটা হচ্ছে আবার নর তার মানে সবার উপরে আরেকটা বার চলে আসবে। এটি হচ্ছে মূলত হচ্ছে কি এটা সমীকরণ। দেন হচ্ছে এটাকে আস্তে আস্তে কি করতে হবে, সমীকরণ করতে হবে। তারপর হচ্ছে আমাদের এই সরলীকরণ মানটাকে কি করতে হবে, ওয়াই এর সরলীক মানটাকে হচ্ছে ন্যান্ড গেটের দ্বারা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। তার মানে হচ্ছে ন্যান্ড গেট আছে, নর গেটের সার্বজনীনতা পড়ছিলাম না, তার মানে প্রত্যেকটা হচ্ছে সার্কিটগুলো আছে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। এখন এটা হচ্ছে বাস্তবায়ন করতে গেলে আমরা হচ্ছে সামনের যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে কমপ্লিট করতে পারবো না। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা আমাদের রেগুলার যে ক্লাসগুলো আছে সেগুলোতে বিস্তারিতভাবে হচ্ছে আলোচনা করার চেষ্টা করব। এখন জাস্ট তোমাদের একটা বোঝানোর ধারণা দিলাম কীভাবে আমাদের কোশ্চেনগুলো আসলে এসে থাকে। আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার, মানে আমাদের কোশ্চেনগুলো, আমাদের বোর্ডে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কীভাবে আসে। তারপর হচ্ছে আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাই। চতুর্থ অধ্যায় থেকে অন অ্যাভারেজ আমাদের একটা করে কোশ্চেন থাকে সৃজনশীলে। আমরা যদি দেখি বিগত সালে সবগুলো কিন্তু একটা করে কোশ্চেন আসছে 2024 সালে। আর এমসিকিউগুলো হচ্ছে 5টা করেই থাকে মূলত, কিছু কিছু হচ্ছে বোর্ডের আসে, বোর্ডে 4টা আসছে, এখানে আবার 6টা চলে আসছে, তার মানে 5টা করেই থাকবে। দেন এখানের যেই টপিকগুলো, এখান থেকে আমাদের মূলত হচ্ছে আমাদের যে এইচটিএমএলগুলো আমাদের পরীক্ষা আসে, টেবিল থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। আর বাকি উপরে যেগুলো আছে না এগুলো থেকে আমাদের মূলত এমসিকিউ আসবে। যে ওয়েব ডিজাইনের ধারণা এখান থেকে আমাদের জানতে হবে, আমাদের কি কি ব্রাউজার, কি ব্রাউজার হচ্ছে আমাদের উদাহরণগুলো জানতে হবে। তারপর হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন, দেন হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেস সম্পর্কে জানতে হবে। তারপর হচ্ছে ডোমেইন নেম। এই জায়গাগুলো থেকে আমাদের এমসিকিউ আসবে। তারপর হচ্ছে ওয়েবসাইটের কাঠামো, এখান থেকে মাঝে মাঝে হচ্ছে সৃজনশীল আসে, গ নাম্বার আসতে পারে ওয়েবসাইটের কাঠামোগুলো। আমাদের টপোলজি পরে আসছে না, অনেক ওয়ান কাইন্ড অফ টপোলজির মধ্যে অনেকটা, যে হচ্ছে এখানে ট্রি হচ্ছে কাঠামো থাকে ওয়েবসাইটের। তারপর কিছু লিনিয়ার থাকে, তারপর হচ্ছে হাইব্রিড থাকে, ঠিক আছে। এরকম হচ্ছে অনেক ধরনের কাঠামো থাকে আর কি ওয়েবসাইটের। এই কাঠামোগুলো হচ্ছে বর্ণনাগুলো জানতে হবে।
দেন হচ্ছে আমাদের HTML, যেটি HTML থেকে আমাদের যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের এখান থেকে মূলত আমাদের এই ঘতে কোশ্চেন আসবে যে কিভাবে HTML কিভাবে হচ্ছে লিস্ট তৈরি করে, এই লিস্টটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে কিভাবে ছবি যুক্ত করতে পারি আমরা আমাদের ওয়েবসাইটে। তারপর হচ্ছে কিভাবে হচ্ছে লিঙ্ক আনতে পারি ওয়েবসাইটের মাধ্যমে। তারপর হচ্ছে সর্বশেষ যেটি টেবিল থেকে মাস্ট থাকবেই, এই টেবিলটা হচ্ছে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। আই থিঙ্ক HTML এই 4th অধ্যায়ের HTML থেকে হচ্ছে কোন কোন জিনিসগুলো পড়তে হবে, জিনিসগুলো ক্লিয়ার তোমাদের। এখন আমরা হচ্ছে 4th অধ্যায়ে কিছু MCQ সলভ করি। এইগুলোই হচ্ছে পরীক্ষা দেখবো, এখান থেকেও 2-3টা চলে আসতে পারে পরীক্ষা আমাদের। তো প্রথম দেখা আছে গুগল কি, আমরা সবাই গুগল চিনি না, গুগল বা হচ্ছে আমাদের মোবাইলে কিন্তু 2টা অ্যাপস থাকে, একটা হচ্ছে গুগল আর একটা হচ্ছে গুগল ক্রোম। এই দুটোর ভিতরে পার্থক্য কি আসলে? দুটো কিন্তু সেম কাজে, আমরা কি অনলাইনে কিছু সার্চ করি, তাহলে দুটোর ভিতরে পার্থক্যগুলো আসলে কি? আমাদের গুগল সেটি হচ্ছে মূলত আমাদের সার্চ ইঞ্জিন, আর গুগল ক্রোম সেটা হচ্ছে ব্রাউজার। তার মানে হচ্ছে আমাদের কোনটা ব্রাউজার, কোনটা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন, এই জিনিসগুলো হচ্ছে কি একদম পরিপূর্ণভাবে হচ্ছে আমাদের ভালো ধারণা থাকতে হবে, তাহলে আমরা এই অ্যান্সারগুলো করতে পারবো। তাহলে google.com হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন, আর তাহলে ক্রোম হবে কি? ক্রোম হবে হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার। তারপর হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম যেই পেজটি প্রদর্শিত হয় তাকে কি বলা হয়? আমরা যখন ফেসবুকে হচ্ছে ঢুকি, ফেসবুক একটা ওয়েবসাইট, ফেসবুকে ঢুকলে আমাদের সামনে প্রথম যে পেজটা আসবে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে আমাদের হোম পেজ। ঠিক আছে, প্রথম যে কোনো ওয়েবসাইটে প্রথম ঢোকার সাথে সাথে যে পেজটা আসবে সেটাকে বলা হচ্ছে হোম পেজ। তারপর হচ্ছে ওয়েব সম্পর্কে প্রাথমিক ধারণা দেন কে? ওয়েব সম্পর্কে প্রাথমিক ধারণা দেন কে, বা হচ্ছে ওয়েবসাইটের জনক কে? তারপর হচ্ছে www এর জনক কে? সবগুলোর অ্যান্সার হচ্ছে সেম। ঠিক আছে, www কে ওয়েবও বলা হয়, তার মানে ওয়েবের জনক কে? সবগুলো অ্যান্সারগুলো হবে সেম। ঠিক আছে, তাহলে ওয়েবের হচ্ছে ধারণা দেন কে বা হচ্ছে ওয়েবের জনক কে? উনি হবে টিম বার্নার্স-লি। তোমরা হচ্ছে কমেন্ট অ্যান্সারগুলো দিতে পারো যদি জানা থাকে তোমাদের। তারপর হচ্ছে 2 নম্বর যে কোশ্চেন, সেটা হচ্ছে নিচের কোনটি CSS এর পূর্ণরূপ? দেখি কেউ অ্যান্সার দিতে পারে কিনা। আচ্ছা, CSS নিয়ে একটু যদি বলি, CSS এর হচ্ছে আমরা জানি HTML দ্বারা হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা যায়। ঠিক আছে, আমরা যদি একটা মানুষের যদি চিন্তা করি, আমরা মানুষের কঙ্কালটা হচ্ছে মূলত হচ্ছে কি আমাদের HTML। ঠিক আছে, মানে স্ট্রাকচার। দেন হচ্ছে আমাদের যে হচ্ছে চামড়া, তারপর হাত, মুখ, নাক, কান, এগুলো হচ্ছে কি আমাদের এগুলো হচ্ছে মূলত আমাদের সৌন্দর্য বৃদ্ধি করছে না? তার মানে ওয়েবসাইটের CSS হচ্ছে কি আমাদের এটা আর কি, সৌন্দর্য বর্ধনের জন্য আমাদের CSS ব্যবহার করা হয় ওয়েবসাইটের। ঠিক আছে, তার মানে আমরা হচ্ছে স্ট্রাকচার দাঁড় করানোর জন্য আমরা HTML ব্যবহার করব, আর হচ্ছে এটাকে সৌন্দর্য বর্ধন করার জন্য আমরা কি ব্যবহার করব? CSS ব্যবহার করব। এখন এই CSS এর পূর্ণরূপ কি? CSS এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। অ্যান্সার হবে হচ্ছে আমাদের গ। তারপর হচ্ছে আমাদের যে কোশ্চেন, সেটি হচ্ছে HTTP এর পূর্ণরূপ কি? আমাদের URL এ প্রথমে যে ওয়েবসাইটের নামের আগে হচ্ছে আমাদের HTTP দেয়া থাকে আর কি। এটার কাজ হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইট হচ্ছে সার্ভারে থাকে, সার্ভার থেকে হচ্ছে আমাদের ওয়েব যে ব্রাউজার হচ্ছে কি নিয়ে আসে, এটা হচ্ছে HTTP। তো এটা হচ্ছে পূর্ণরূপ কি? এটা পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে অ্যান্সারটা কোথায় দেওয়া আছে? অ্যান্সার গতে। ঠিক আছে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। পরের কোশ্চেনে যাই আমরা। পরের কোশ্চেন হচ্ছে প্রতিটি ওয়েব অ্যাড্রেসের শুরুতে কি থাকে? একটু আগে বললাম, ওয়েব অ্যাড্রেসের শুরুতে কি থাকে? আমাদের HTTP থাকে আমাদের। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে খ। তারপর www এর পূর্ণরূপ কি? এটা আমাদের সবারই জানা থাকার কথা, আমরা ছোটবেলা থেকে হচ্ছে কি এটা জেনে আসছি। ঠিক আছে, www এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তাহলে অ্যান্সার হবে ক। দেন হচ্ছে HTML এর পূর্ণরূপ কি? আমরা যেটা বললাম যে ওয়েবসাইটের স্ট্রাকচার দাঁড় করানোর জন্য আমরা HTML ব্যবহার করব, তাহলে HTML এর পূর্ণরূপটা কি হবে? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। ঠিক আছে, আমরা মনে রাখতে হবে HTML হচ্ছে কি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে কোন ট্যাগ দ্বারা হচ্ছে আনুভূমিক লাইন তৈরি করা যায়? আনুভূমিক লাইন হচ্ছে আমরা যদি ওয়েবসাইটে যদি এরকম একটা দাগ আনতে চাই আর কি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আনুভূমিক লাইন। তাহলে আমরা কোন ট্যাগটা ব্যবহার করব? এটাকে বলা হচ্ছে হরিজন্টাল লাইন। ঠিক আছে, হরিজন্টাল লাইন। তার মানে হচ্ছে কি অ্যান্সারটা হবে কি HR। সর্বশেষ কোশ্চেন আমাদের 4th অধ্যায় থেকে, HTML এর আবিষ্কারকের নাম কি? HTML কে আবিষ্কার করছে? HTML
ওই যে আগে বলে আসলাম না, যে হচ্ছে ডব্লিউডব্লিউ এর জনক, ওয়েবের জনক, সেই কিন্তু মূলত আমাদের HTML এর আবিষ্কারক, ঠিক আছে, টিম বার্নার্স-লি, উনি হচ্ছে HTML আবিষ্কার করে। সো এখন যদি আমরা একটা যদি সৃজনশীল দেখি, আমরা বলছিলাম যে HTML থেকে কিন্তু আমাদের কি আসে, টেবিল আসে, বা লিস্ট কেউ তৈরি করে, ইমেজ কেউ যোগ করে, ঠিক আছে। এখানে কিন্তু এই জন্য আমাদের এই প্রথম শখের ভিতরে কিন্তু আমাদের কি আইসিটি শিক্ষক ক্লাসে HTML পড়াচ্ছিলেন, তিনি ছাত্রদের টেবিলের ফাঁকা করে logo.jpg, তার মানে কি কিভাবে ইমেজ আনতে হবে আর কি, ঠিক আছে, এটা একটা ইমেজ চিত্রটি প্রদর্শন সহ সম্পূর্ণ টেবিলে তৈরি HTML কোড লিখে দেখালেন। তাহলে এই কোশ্চেন আসে গ নাম্বার, উদ্দীপকের ফাঁকা করে ছবিটি সংশোধনের ক্ষেত্রে সাবধানতা উল্লেখপূর্বক টেবিলটি তৈরির HTML কোড লিখো। তার মানে আমাদের এখানে কি হবে, logo.jpg ইমেজটা হবে, logo.jpg, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি করতে হবে, তৈরি করতে হবে আর কি। আমাদের এই টেবিলের ভিতরে হচ্ছে আমাদের কীভাবে আমরা ইমেজ আনতে পারি সেটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারের অ্যান্সার। দেন হচ্ছে গ নাম্বার হচ্ছে যে এটার কোডটা করতে হবে, এটা কিন্তু আমাদের বোল্ড করা আছে। তারপর এখানে কীভাবে হচ্ছে আমাদের কোনো টেক্সট আমরা কী করতে পারি, কাটতে পারি, ডিলেট ট্যাগ নামে একটা ইউজ করা হয়। তারপর আমাদের একটা টেক্সট একটু উপরে আছে, ঠিক আছে, এটার জন্য আমাদের কীটা ব্যবহার করা হয়, SUP, ঠিক আছে, বা সুপার স্ক্রিপ্ট। দেন সেটা নিচে আছে, ঠিক আছে, নিচে আছে একটু বাঁকা করা আছে, তার মানে এখানে কীটাকে ব্যবহার করতে হবে, সাবস্ক্রিপ্ট বা হচ্ছে সাব, ঠিক আছে। এই ট্যাগগুলো আমাদের জানতে হবে কোন ট্যাগের ব্যবহার কি। তো এর মাধ্যমে আমরা গ নাম্বার অ্যান্সারটাকে দিতে পারবো আর কি। তারপর সার্চ ইঞ্জিন দেওয়া আছে ক নাম্বারে। সার্চ ইঞ্জিন কি, আমরা যদি ওয়েবে যদি কোনো কিছু হচ্ছে তথ্য খুঁজে পাওয়ার জন্য আমরা কি ব্যবহার করি, সার্চ ইঞ্জিন ব্যবহার করি। তার মানে সার্চ ইঞ্জিন হচ্ছে ওয়েবে কোনো তথ্য খুঁজে পাওয়ার প্রযুক্তি। দেন হচ্ছে আইপি অ্যাড্রেসে ডোমেইন নেম ব্যবহার করা সুবিধাজনক, ব্যাখ্যা করো। আমরা জানি প্রত্যেকটা হচ্ছে ওয়েবসাইটের একটা আলাদা আলাদা ইউনিক আইপি অ্যাড্রেস থাকবে, আবার একটা কি ডোমেইন নেমও থাকে। ডোমেইন নেম হচ্ছে আমাদের সাপোজ ফেসবুক হচ্ছে কি আমাদের ডোমেইন নেম, ফেসবুকের ডোমেইন নেম হচ্ছে কি ফেসবুক। তো এখন হচ্ছে ফেসবুকের একটা আইপি অ্যাড্রেসও আছে। আইপি অ্যাড্রেসগুলো দেখতে মূলত এরকম হয়, একটা জাস্ট সাপোজ উদাহরণ দিলাম। তো এগুলো হচ্ছে আমাদের জন্য প্রত্যেকটা ওয়েবসাইটের এরকম একটা আইপি অ্যাড্রেস থাকে, বাট এটা আমাদের জন্য মনে রাখা অনেক কঠিন না। এটা আমাদের জন্য মনে রাখা, আমাদের facebook.com সহজে মনে রাখতে পারি, বাট এই আইপি অ্যাড্রেস আমাদের জন্য মনে রাখা অনেক কষ্টকর। এই জন্য আইপি অ্যাড্রেস যেহেতু হচ্ছে আমাদের মনে রাখা কষ্টকর, আর ডোমেইন নেম হচ্ছে আমাদের যেহেতু ইংরেজি অক্ষর ব্যবহার করা হয়, এই জন্য আমাদের জন্য মনে রাখা সহজ। এই জন্য হচ্ছে কি আমাদের আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেইন নেম হচ্ছে কি ব্যবহার করা সুবিধাজনক। এটা আমাদেরকে গুছিয়ে লিখে আসতে হবে। তারপর পঞ্চম অধ্যায় থেকে আমাদের দুইটা কোশ্চেন আসে অন এভারেজ। আমরা যদি দেখি বিগত সালের ডেটাগুলো, আমরা দেখি প্রত্যেকটা হচ্ছে সাল থেকে কি আমাদের দুইটা করে কিন্তু কোশ্চেন আসছে, ঠিক আছে। এটা হচ্ছে 24 সালের হচ্ছে আমাদের কোশ্চেন, প্রত্যেকটা বোর্ডে দুইটা করে আসছে। তার আগের পরের যদি 2023 সালে যদি আমরা যদি দেখি কোশ্চেনগুলো, তাহলে এখান থেকে কিন্তু আমাদের অন এভারেজ দুইটা করে আসছে, শুধুমাত্র একটা হচ্ছে কি একটা বোর্ডে হচ্ছে আমাদের একটা করে দিছে। সো আশা করি হচ্ছে আমাদের এই অধ্যায়টা সম্পর্কে একটা ধারণা চলে আসছে। দেন এই অধ্যায় থেকে আমাদের কি পড়তে হবে, মূলত প্রোগ্রামিং অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মূলত হচ্ছে আমাদের ওয়েবসাইটের আমাদের মূলত 3 ধরনের জিনিস আমাদের শিখতে হয় এখান থেকে। প্রথম হচ্ছে আমাদের জানতে হবে অ্যালগরিদম, তারপর হচ্ছে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ফ্লোচার্ট, সর্বশেষ হচ্ছে সি প্রোগ্রাম। আমাদের পরীক্ষা মূলত কোশ্চেনগুলো আসে যে অ্যালগরিদম দেওয়া থাকতে পারে কোনো একটার, অথবা গ নাম্বার বলতে পারে হচ্ছে যে ফ্লোচার্ট, ওই উদ্দীপকের হচ্ছে অমুক অ্যালগরিদমটির ফ্লোচার্ট অঙ্কন করো। গ নাম্বার হচ্ছে কি সি প্রোগ্রাম আসতে পারে। মূলত এইভাবে হচ্ছে কোশ্চেনগুলো আসে, হয়তো সি প্রোগ্রাম দেওয়া থাকতে পারে, অ্যালগরিদম ফ্লোচার্ট অঙ্কন হচ্ছে কি দিয়ে দিতে পারে। সো এখান থেকে মূলত হচ্ছে আমাদের এই জিনিসগুলো হচ্ছে মূলত জানতে হবে আর কি। তো আমাদের যে প্রোগ্রামগুলো আছে, প্রোগ্রামগুলোকে মূলত 3 ধরনের প্রোগ্রাম আমাদের এই ইন্টারমিডিয়েট জানতে হয়। সিম্পল, তারপর আছে কন্ডিশনাল, তারপর হচ্ছে লুপিং। এই 3 ধরনের যদি নিয়ম যদি শিখি আমরা, তাহলে কিন্তু আমরা যত কঠিন কোশ্চেন আসুক না কেন আমরা কিন্তু ওদের থেকে দিতে পারবো আর কি। জাস্ট 3টা নিয়ম দেখতে আমাদের সি প্রোগ্রামিং মনে হয় কিন্তু অনেক কঠিন একটা সাবজেক্ট, মানে চ্যাপ্টার, কিন্তু আসলে যদি আমরা 3টা যদি নিয়ম জাস্ট শিখি, মানে সপ্তাহে ঘুরে ফিরে কিন্তু 3টা নিয়ম থেকে কিন্তু আমাদের সবগুলো কিন্তু প্রোগ্রাম। তো আমাদের আজকে আসলে এগুলো দেখার আসলে সুযোগ নেই, যেহেতু হচ্ছে আমরা পুরো সাবজেক্টের উপরে কিন্তু আমাদের একটা ধারণা নিতে হবে। এই জন্য হচ্ছে আসলে এই শর্ট টাইমের ভিতরে প্রত্যেকটা দেখানো আসলে সম্ভব না। তা হচ্ছে আমি চেষ্টা করতেছি জিনিসগুলো আসলে যত সহজভাবে উপস্থাপন করা যায়। তো আমাদের হচ্ছে অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিং, এই 3টা জিনিস জানতে হয় আমাদের।
আর এখান থেকে তিনটার ভিতরে হচ্ছে সিম্পল, কন্ডিশনাল, লুপিং, এই 3 ধরনের প্রোগ্রাম থাকে। এই প্রত্যেকটা প্রোগ্রাম হচ্ছে আমাদের কি জানতে হবে আর কি, যে 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম, অ্যালগোরিদম, ফ্লোচার্ট, তারপর হচ্ছে হইতে পারে যে হচ্ছে ত্রিভুজের, এগুলো সবগুলো কিন্তু সিম্পলের ভিতরে চলে আসবে। আবার কন্ডিশনাল ভিতরে কি আসতে পারে, যে 2টি সংখ্যার ভিতরে বা 3টি সংখ্যার ভিতরে কোনটি ছোট কোনটি বড়। তার লুপিংগুলো হচ্ছে কি, মূলত লুপিংগুলো হচ্ছে মানে একটা সংখ্যা বারবার আসবে আর কি, যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে কি যোগফল নির্ণয়, বা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো লেখার প্রোগ্রাম। সো এগুলো হচ্ছে আমাদের কি মূলত লুপিং। ঠিক আছে, এই জিনিসগুলো জানতে হবে। আর হচ্ছে এখান থেকে যে এমসিকিউগুলো আসে সেগুলো হচ্ছে আমাদের এই যে প্রোগ্রাম ভাষায় বিভিন্ন ধরনের স্তর আছে আর কি, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, বা হচ্ছে উচ্চ স্তরের কিছু প্রোগ্রাম আছে, নিম্ন স্তরের কিছু প্রোগ্রাম আছে। যেমন একদম মেশিন ভাষা যেটা, সেটা আছে কি একদম নিম্ন স্তরের প্রোগ্রাম। তারপরে অ্যাসেম্বলি ভাষা। ঠিক আছে, মূলত 2 ভাগই ভাগ করা যায়, বাট এগুলো হচ্ছে আবার কি প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্মভাবে আলাদা আলাদা ভাগ করা যায় আর কি। তো আমাদের হচ্ছে কি উচ্চ স্তরের ভাষাগুলো, আমাদের সি প্রোগ্রাম যেটা, সেটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। তো এখানে কোন প্রজন্মে হচ্ছে কি আসছে ওগুলো একটু ধারাবাহিকভাবে এটা আমাদের জানতে হবে। আর অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম, সেটা তো বললামই। আর এর মাঝখানে আরেকটা জিনিস জানতাম, সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। এখান থেকে খ নম্বরে প্রশ্ন আসে যে হচ্ছে অনুবাদক প্রোগ্রামগুলোর ভিতরে যে পার্থক্যগুলো আছে আর কি। ঠিক আছে, ওগুলো ইন্টারপ্রেটার, কম্পাইলার ভিতরে পার্থক্য কীগুলো আসে, তার মানে অনুবাদক প্রোগ্রামগুলো আমাদের একটু জানতে হবে। অনুবাদক প্রোগ্রাম। সো আই থিঙ্ক হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে আমাদের মোটামুটি একটা ধারণা চলে আসছে কোন কোন জায়গা থেকে আমাদের কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে আমরা দেখি এই অধ্যায়ের আরেকটা চার্ট দেয়া আছে এখানে, যে ফ্লো চার্ট কিভাবে তৈরি করা যায়, একটা চার্ট দেয়া আছে। এই যে আমাদের যদি শুরু করতে চাই কোনো ফ্লো চার্ট, তাহলে আমরা কি ব্যবহার করব, টার্মিনাল বা হচ্ছে ডিম্বকের চিহ্নটা ব্যবহার করব। ঠিক আছে, তো সামান্তরিক ব্যবহার করবো কোনো ইনপুট আউটপুট প্রদর্শনের জন্য, আমরা কি ব্যবহার করবো, সামান্তরিক। দেন হচ্ছে আয়তক্ষেত্র, প্রক্রিয়াকরণ নির্দেশ করতে হচ্ছে আমরা কি ব্যবহার করবো, আয়তক্ষেত্র। দেন হচ্ছে হিরক, যদি কোনো সিদ্ধান্ত নিতে চাই আমরা প্রোগ্রামিতে, যদি কোনো সিদ্ধান্ত নিতে চাই, তাহলে হচ্ছে আমরা কি হিরক, এটাকে হচ্ছে হিরক বা হচ্ছে কি ডায়মন্ড বলে এটাকে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের বৃত্ত। বৃত্ত হচ্ছে ব্যবহার করবো যদি আমাদের মানে প্রোগ্রাম থেকে যদি 2টা যদি দিক বের হয় আর কি। ঠিক আছে, 2টা সিদ্ধান্ত নিতে হবে, তাইলে হচ্ছে আমরা 2টাকে একত্র করার জন্য আমরা কি ব্যবহার করতে হবে, বৃত্ত ব্যবহার করতে হবে। আর আমরা এক ধাপ থেকে এক ধাপে যাওয়ার জন্য আমরা কি ব্যবহার করবো, তীর চিহ্ন ব্যবহার করবো। তো এখান থেকে এমসিকিউ আসে অনেক, যে হচ্ছে দিয়ে দিতে পারে যে প্রোগ্রামের হচ্ছে কি শুরু এবং শেষ নির্ণয় করতে কোনটি ব্যবহার করা হয়, বা হচ্ছে একটা চিত্র দিয়ে দিতে পারে আয়তক্ষেত্র হচ্ছে কোন কাজের জন্য ব্যবহার করা হয়। সো তারপর হচ্ছে আমরা কিছু এমসিকিউ সলভ করার চেষ্টা করি। যে প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোন ভাষা কম্পিউটারে সরাসরি ব্যবহার করা যায়, মানে কোন ভাষার কম্পিউটার সরাসরি ব্যবহার করতে পারবো আর কি। কম্পিউটার ভাষা হচ্ছে কি মেশিন ভাষা। এই মেশিন ভাষার একটা নাম আছে, সেটাকে কি বলে, দেখি কেউ অ্যান্সার দিতে পারে কিনা। কোন ভাষা কম্পিউটারে সরাসরি ব্যবহার করা যায়। ঠিক আছে, ভাষাটা মেশিন ভাষা আর কি। ঠিক আছে, মেশিন ভাষাটা এখানে ডিরেক্ট দেওয়া নাই, তাহলে মেশিন ভাষার আরেকটা নাম আছে, সেটার নাম কি, এটার অ্যান্সারটা কি হবে, দেখি কেউ অ্যান্সার দিতে পারে কিনা। আমাদের মেশিন ভাষার একটা নাম হচ্ছে কি, মেশিন ভাষার একটা নাম হচ্ছে যান্ত্রিক ভাষা। ঠিক আছে, তার মানে হচ্ছে যান্ত্রিক ভাষা কম্পিউটার সরাসরি ব্যবহার করা যাবে। তারপর হচ্ছে সাংকেতিক ভাষা কোনটি, সাংকেতিক ভাষা কোনটি, এখানে হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা আছে না, অ্যাসেম্বলি ভাষার অপর একটা নাম হচ্ছে সাংকেতিক ভাষা। দেন 3 নম্বর যে কোশ্চেন, সেটা হচ্ছে কোনটিতে কম মেমোরি এবং রিসোর্স নিয়ে সহজে প্রোগ্রাম লেখা যায়। এখানে অ্যান্সারটা হচ্ছে সি। সি হচ্ছে অনেক আগের ল্যাঙ্গুয়েজ, তো এই জন্য হচ্ছে সি হচ্ছে কম্পিউটার অনেক কাছাকাছি থাকে, এই জন্য হচ্ছে সিতে হচ্ছে কম মেমোরি হচ্ছে প্রয়োজন হয়। তারপর হচ্ছে অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা। প্রথম প্রজন্ম বলছিলাম হচ্ছে আমাদের মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা, দ্বিতীয় প্রজন্ম হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ভাষা বা সাংকেতিক ভাষা। ঠিক আছে, তারপর তৃতীয় প্রজন্ম হচ্ছে কি উচ্চ স্তরের ভাষা, চতুর্থ প্রজন্ম হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা। এখন কোন অতি উচ্চ স্তরের ভাষাগুলো আছে কি কি, এগুলোটা আমাদের জানতে হবে। দেন হচ্ছে মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলা হয়, মেশিন ভাষায় লেখাকে হচ্ছে অবজেক্ট কোড বলা হয়, আর উচ্চ স্তরের ভাষায় লেখাকে হচ্ছে সোর্স কোড বলা হয়। মেশিন ভাষায় লেখাকে হচ্ছে বলা হয় অবজেক্ট কোড, আর হচ্ছে উচ্চ স্তরের ভাষায় লেখা কোডকে, তাহলে সি ভাষায় যদি আমরা কোনো কোড লিখি তাহলে সেটা কি বলা হবে, সেটাকে বলা হবে সোর্স কোড। দেন অনুবাদক সফটওয়্যার কত ধরনের, অনুবাদক সফটওয়্যার হচ্ছে কত ধরনের, 3 ধরনের, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। তারপর হচ্ছে রম্বস, আমরা বলছিলাম যে ওখান থেকে অনেক ধরনের এমসিকিউ আসবে। রম্বস কোনটা, এটা এটা আমরা কেন ব্যবহার করব, যদি আমরা কোনো সিদ্ধান্ত, ঠিক আছে, সিদ্ধান্ত নিতে হলে আমরা কি ব্যবহার করব, রম্বসটা ব্যবহার করব। তারপর হচ্ছে ইনপুট আউটপুটের জন্য কোনটা ব্যবহার করব,
ইনপুট, এবং আউটপুটের জন্য হচ্ছে আমরা ব্যবহার করবো সামান্তরিক, আর হচ্ছে প্রক্রিয়াকরণে ব্যবহার করবো হচ্ছে কি আয়তক্ষেত্র। তারপর সি ভাষায় যদি কোন ফাংশন দ্বারা হচ্ছে ডেটা ইনপুট করা হয়, ঠিক আছে, আমরা ইনপুট নিব হচ্ছে কোন ফাংশন দ্বারা, এখানে আছে printf, abs, তারপরে হচ্ছে float, scanf। আমরা ইনপুট নিব কিসের দ্বারা, ইনপুট নিব হচ্ছে printf দ্বারা। আচ্ছা সরি, এখানে হচ্ছে কি সি ভাষা কোন দ্বারা ডেটা ইনপুট করা হয়, ইনপুট করবো হচ্ছে আমরা scanf দ্বারা, আর হচ্ছে আউটপুট প্রদর্শন করবো কি দ্বারা, printf দ্বারা, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে কি scanf। দেন হচ্ছে এখানে এই ফলাফল প্রকাশ বা হচ্ছে কি আউটপুট, এটা সেম জিনিস, ফলাফল বা হচ্ছে আউটপুট প্রকাশ করবো কিসের দ্বারা, ফলাফল আউটপুট প্রকাশ করবো হচ্ছে printf দ্বারা। এটা হচ্ছে আমাদের একটা ফাংশন। তারপর সর্বশেষ কোশ্চেন আমাদের সি প্রোগ্রামিং থেকে, সি প্রোগ্রামিং ভাষাটি কোন সময়ে উদ্ভাবিত হয়, 1960 সালে, 1970 সালে শেষের দিকে, 1960 সালে দুইবার আসছে, তারপর 1971 সালে। অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে এখানে একটা ট্রিক্স মনে রাখা, যদি কোনো এমসিকিউতে হঠাৎ করে যদি একটা অপশন যদি বড় হয়ে যায়, তাহলে ওইটা হওয়ার সম্ভাবনা কিন্তু 99%। এটা কিন্তু সব ক্ষেত্রে হচ্ছে কি মাঝে মাঝে দেখবা যে এরকমই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় আর কি, সবগুলো হচ্ছে সেম দেওয়া আছে, একটা হচ্ছে কি হঠাৎ করে বড় হয়ে গেছে আর কি, ঠিক আছে, বড় অপশন দেওয়া আছে, তাহলে ওইটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সার হয়। যদি আমরা এই ট্রিক্স ফলো করি তাহলে অ্যান্সার হবে কি খ, এটা সত্যিকার অ্যান্সার কি খ, 1970 সালের শেষের দিকে। তারপর হচ্ছে আমরা বলছিলাম যে হচ্ছে এখান থেকে কিভাবে সৃজনশীলগুলো আসে, যদি দেখি এটা যে একটি ঝুড়িতে 20টি আপেল আছে, এর মধ্যে আমরা 3টি আপেলের ওজন দেখতে পেলাম যথাক্রমে 105 গ্রাম, 175 গ্রাম, 210 গ্রাম। এখানে কোশ্চেনগুলো দেওয়া আছে, চলক কি, ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক, কথাটি ব্যাখ্যা করো, উদ্দীপকের আলোকে আপেল 3টির গড় ওজন নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি প্রথমে গ নাম্বার আসছে আমাদের ফ্লোচার্ট, দেন হচ্ছে গড় ওজনের ভিত্তিতে 20টি আপেলের মোট ওজন নির্ণয়ের জন্য সি ভাষার প্রোগ্রাম। কত সহজ কোশ্চেন দিছে একদম, গড় নির্ণয় করা হচ্ছে ফ্লোচার্ট গ নাম্বারে, আর গ নাম্বার দিছে হচ্ছে কি ওজনের ভিত্তিতে 20টি আপেলের, ঠিক আছে, এখানে আবার 20টি উল্লেখ করে দিছে, এখানে 20টি আপেলের মোট ওজনের ভিত্তিতে সি ভাষা একটি প্রোগ্রাম, এটা কিন্তু লুপ হবে, ঠিক আছে, তো 20টা হয়ে গেছে। তার মানে আমাদের প্রথম কোশ্চেন চলক, চলক হচ্ছে কি আমাদের মূলত চলক হচ্ছে একটা রাশি যেখানে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাসাইন করে রাখি, যেটা কি পরিবর্তন করা যায় প্রোগ্রামের ভিতরে, এটি হচ্ছে কি আমাদের মূলত হচ্ছে চলক। তারপর ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক কেন, আমরা বলছিলাম যে অনুবাদের প্রোগ্রামগুলো পার্থক্যগুলো পড়তে হবে, ঠিক আছে, এখান থেকে কিন্তু কোশ্চেনটা আসছে, ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক কেন। সুবিধাজনক কারণ হচ্ছে কম্পাইলার হচ্ছে আমাদের পুরো কোডটাকে হচ্ছে একসাথে অনুবাদ করে, তার মানে কি এটা করা তাড়াতাড়ি হবে না, একসাথে যেহেতু করতেছে, আর ইন্টারপ্রেটার যেটা সেটা হচ্ছে লাইন বাই লাইন করবে, ঠিক আছে, প্রথমে এক লাইন করবে, তারপর দ্বিতীয় লাইন করবে, তার মানে সেটার জন্য কি ধীর গতি সম্পন্ন এটা, এই জন্য হচ্ছে আমাদের কম্পাইলারটা কি সুবিধাজনক, যেহেতু এটা পুরো প্রোগ্রামকে একসাথে রূপান্তর করে। তাহলে এটা হচ্ছে আমাদের কি থেকে আসছে, অনুবাদক প্রোগ্রাম থেকে আসছে। সো এরই মাধ্যমে হচ্ছে আমরা 5টা অধ্যায় হচ্ছে শেষ করলাম। 5টা অধ্যায় হচ্ছে কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসে এবং বোর্ড কোশ্চেনগুলো আমরা দেখছি কীভাবে কোশ্চেনগুলো আসে। আশা করি তোমাদের পুরো আইসিটি হচ্ছে এই সাবজেক্টের উপর একটা ভালো ধারণা চলে আসছে। সো আই থিঙ্ক কোন কোন জিনিসগুলো তোমাদের জন্য পড়তে হবে, কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো হচ্ছে বেশি বেশি করে পড়লে হচ্ছে পরীক্ষা ভালো একটা রেজাল্ট করা যাবে। সো এখন তোমাদের জন্য একটি লাস্ট মেসেজ, তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের যারা ব্যবসায় শিক্ষা বিভাগে আছো তাদের নিয়ে হচ্ছে আমাদের একটি কোর্স এসএসসি 25 ফাইনাল রিভিশন কোর্স, যেটি হচ্ছে শুরু হবে আমাদের 10ই এপ্রিল। তোমাদের এখানে হচ্ছে দেশ সেরা শিক্ষকেরা আমাদের এই ক্লাসগুলো নেবে, এর মাধ্যমে তোমরা তোমাদের পুরো হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের উপর একটি সেরা একটি প্রস্তুতি নিতে পারবে, যার মাধ্যমে এই গোছালো প্রস্তুতির মাধ্যমে তোমরা ভালো একটি ফলাফল করতে পারবে। আশা করি এখানে দেখছো আমাদের এই টোটাল হচ্ছে 50টি ক্লাস হবে এই কোর্সের ভিতরে, আবার ক্লাস টেস্ট হবে 45টি, মডেল টেস্ট আছে এখানে 17টি, এবং শিট দেওয়া হবে, প্রত্যেকটা হচ্ছে ক্লাস শেষে শিট দেওয়া হবে, 17টি শিট দেওয়া হবে, এবং পিডিএফ থাকবে হচ্ছে কয়টি, আমাদের প্রত্যেকটা ক্লাসের হচ্ছে পিডিএফ দেওয়া হবে 45টি, এবং হচ্ছে আমাদের এই সাজেশন শিট দেওয়া হবে 17টি। সো আশা করি এর মাধ্যমে তোমরা একটি পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে, গোছালো প্রস্তুতি নিতে পারবে। তোমাদের হয়তো বা অনেকে হচ্ছে এই যে পুরো সিলেবাস শেষ করে ফেলছো, বাট হচ্ছে এখনো মানে প্রস্তুতিটা গোছানো না, ঠিক আছে, আবার অনেকে হচ্ছে এখনো সিলেবাসই শেষ হয় নাই। তো সকলের জন্য আমাদের এই কোর্সটা প্রযোজ্য হবে, এর মাধ্যমে হচ্ছে তোমরা একটি পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে, যার মাধ্যমে হচ্ছে তোমরা একটু ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে আশা করি। সো আজকের ক্লাসে হচ্ছে আমরা আইসিটির হচ্ছে পুরো অধ্যায়ের উপর একটি ধারণা নেওয়ার চেষ্টা করছি। সো আজকের ক্লাস এই পর্যন্তই, তোমাদের সকলের জন্য শুভকামনা,
নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো সে সময় পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।